সাইক্লো কম্পাউন্ডের নমেনক্লেচার। সাইক্লো কম্পাউন্ড করতে গেলে মিনিমাম 3 কার্বন লাগবে। এই 3 কার্বন, প্রতি কটা কার্বনই দেখ দুটো করে বন্ড ফর্ম করে আছে। তাই জন্য প্রতি কটা কার্বনের দুটো করে বন্ড ফর্ম করলে দুটো করে হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করতে পারবে। যখন এই কম্পাউন্ডটার নমেনক্লেচার করতে দেবে, এটা একটা সাইক্লো কম্পাউন্ড, সাইক্লো এই পার্টটাকে আমরা বলি কি ইনফিক্স। তাহলে এখানে প্রেজেন্ট আছে কে? ইনফিক্স প্রেজেন্ট আছে, প্লাস রুট ওয়ার্ড প্রেজেন্ট আছে, আর 1 ডিগ্রি সাফিক্স প্রেজেন্ট আছে। চিন্তা করে দেখ, এই যে কার্বন চেন মানে যেটা কিনা রিং ফর্ম করে আছে, যেটা কিনা রিং ফর্ম করে আছে, এই রিং ফরমেশনে কোনো প্রায়োরিটি আছে যে কোন দিক থেকে নাম্বারিং হবে? না, কোনো ফাংশনাল গ্রুপ, প্রেফিক্স কোনো কিছুই প্রেজেন্ট নেই, যে কোনো নাম্বারিং এর প্রায়োরিটি নেই। তার মানে কি, যে নাম্বারিং 1 2 3 আমরা যেমন খুশি করতে পারি, কারেক্ট? তাহলে ইনফিক্স এখানে প্রেজেন্ট আছে কে? সাইক্লো। রুট ওয়ার্ড হিসাবে আছে কি? প্রোপ। আর 1 ডিগ্রি সাফিক্স হিসাবে আছে কে? এন। তাহলে নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। এটা আমরা আগের দিন পড়ে আছি। এটা 3 কার্বনের জায়গায় যদি 4 কার্বন হয়, 4টে কার্বন প্রেজেন্ট আছে, তার মানে এটাকে আমরা বলবো কি? সাইক্লোবিউটেন। এটাকে আমরা বলবো সাইক্লোবিউটেন। এটা যদি 5 কার্বন হয়, তাহলে এটাকে বলবো আমরা সাইক্লোপেন্টেন। এটাকে বলবো আমরা সাইক্লোপেন্টেন। যদি 6 কার্বন থাকে, যদি 6 কার্বন হয়, এটাকে আমরা বলবো সাইক্লোহেক্সেন। এই হচ্ছে সাইক্লো গ্রুপের জেনারেল নাম। আমরা এখানে সাইক্লোর সঙ্গে অ্যাড করছি, এই পর্যন্ত কি ছিল? সাইক্লো প্রোপেন। এর সঙ্গে অ্যাড করলাম আমরা এখানে একটা ডাবল বন্ড নিয়ে এলাম। তাহলে এই কার্বনের কটা বন্ড বাকি আছে? দুটো। এটায় কটা? একটা হাইড্রোজেন, এটায় একটা হাইড্রোজেন। তাহলে কি আছে? ইনফিক্স প্রেজেন্ট আছে, ইনফিক্স প্রেজেন্ট আছে, রুট ওয়ার্ড প্রেজেন্ট আছে, আর 1 ডিগ্রি সাফিক্স প্রেজেন্ট আছে। মাথায় রাখতে হবে কি, যে ডাবল বন্ডের যখনই আমরা নাম্বারিং করব, তখন পুরো ডাবল বন্ড থেকে তো নাম্বারিং করব, বাট পুরো ডাবল বন্ডটাই থাকতে হবে। 1 2 3। তাহলে সাইক্লো 3টে কার্বন আছে, তাই জন্য কি হবে? প্রোপ, প্লাস ডাবল বন্ড আছে, তাই জন্য নাম হচ্ছে কি? ইন। তাহলে নাম হবে কি? সাইক্লোপ্রোপিন বা প্রোপ 1 ইন। এটার নাম কি? সাইক্লোপ্রোপিন। এটা যদি থাকে তাহলে নাম কি হবে? 1 2 3 4, নাম হবে সাইক্লোবিউটিন। এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। যদি এইটা থাকে তাহলে 1 2 3 4 5 6, এটা হবে সাইক্লোহেক্স ইন। যদি আমার কাছে এই কম্পাউন্ডটা থাকে,
নাম্বারিং কোন দিক দিয়ে করবো বলতো তুই? নাম্বারিং কোন দিক দিয়ে করবো? হ্যাঁ, যে কোনো একটা ডাবল বন্ড, কারণ এদিক দিয়ে করলেও 1 আর 4 পড়বে, এদিক দিয়ে করলেও 1 আর 4 পড়বে। তার মানে কি 1 2 3 4 5 6। নাম কি হবে? নাম কি হবে? সাইক্লো। 6টা কার্বন আছে তাই জন্য কি হবে? হেক্স। ডাবল বন্ড মোর দ্যান 1 টাইম এসে গেছে তাই জন্য কি হবে? এ অ্যাড হবে। তাহলে কি হবে? সাইক্লো হেক্সা 1,4 ডাই ইন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? সাইক্লো হেক্সা ডাই ইন, পারফেক্ট, কোনো প্রবলেম? এই কম্পাউন্ডটার যদি আমরা নমেনক্লেচার করতে যাই তাহলে কি হবে? এই কম্পাউন্ডটার যদি নমেনক্লেচার করতে যাই তাহলে কি হবে? তাহলে দেখ 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। 6টা কার্বন থাকার জন্য কি হচ্ছে? আচ্ছা, সাইক্লো হওয়ার জন্য সাইক্লো হেক্সা 1,3,5 1,3,5 ট্রাই ইন, 1,3,5 ট্রাই ইন, এটাকেই আমরা বলি বেনজিন। এটাকেই আমরা বলছি বেনজিন। সাইক্লোহেক্সা 1,1,3,5 ট্রাই ইন, এটাকেই আমরা বলি বেনজিন। তাহলে এই বেনজিনের আমাকে যদি নমেনক্লেচার করতে হয়, বেনজিনের যদি আমাকে নমেনক্লেচার করতে হয় তার আগে বেনজিন সম্পর্কে একটু আমাকে জেনে নিতে হবে। কি জানতে হবে? কি জানতে হবে? বেনজিন, বেনজিন হচ্ছে কি, এইভাবে আমরা বেনজিনকে তো আঁকলাম, বাট বেনজিন কি? C6H6। বেনজিন হচ্ছে C6H6। সেখানে কটা কার্বন? 6টা কার্বন হেক্সাগন ফর্ম করে আছে, আর প্রতি কটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন বন্ড ফর্ম করে আছে। তাহলে যদি দেখি প্রতি কটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন বন্ড ফর্ম করে আছে, তাহলে দেখবো যে প্রতি কটা কার্বন 3টে করে সিগমা বন্ড করে আছে, 2টো করে কার্বনের সঙ্গে আর একটা করে হাইড্রোজেনের সঙ্গে। তাহলে 2টো করে কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেনের সঙ্গে টোটাল কার্বনের বন্ড নাম্বার হয়েছে কটা? 3টে করে। এখানে এই একটা পাই বন্ড যদি দিই তাহলে কি পরপর 2টো কার্বন কি হলো? 4টে করে বন্ড ফর্ম করলো। এরপরে যদি এইখানে একটা পাই বন্ড দিই তাহলে এই কার্বন তো 4টে করছে ঠিকই, বাট এই কার্বনটা 5টা বন্ড হয়ে যাচ্ছে। তাই জন্য কি হয় যে একটা ছেড়ে একটা পাই বন্ড হয়, এটা ছেড়ে এটায় পাই বন্ড হবে, আবার এটা ছেড়ে এটায় পাই বন্ড হবে। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। এই এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটাকেই আমরা লিখতে পারছি বন্ড সিকোয়েন্সটা শুধু দেখ উল্টো, তাই না? এটাকে রেজোন্যান্সের জন্য এইরকম স্ট্রাকচার হতে পারে। এই দুটো স্ট্রাকচার, এটাকে বলা হয় বেনজিনের ক্যানোনিক্যাল ফর্ম। এটাকে বলা হয় কি? এই দুটো স্ট্রাকচার, এটাকে বলা হয় বেনজিনের ক্যানোনিক্যাল ফর্ম। অ্যান্ড এইটা বেনজিনের এটাকে বলা হয় বেনজিনের হাইব্রিড স্ট্রাকচার। এটা হচ্ছে বেনজিনের হাইব্রিড স্ট্রাকচার। আমরা রেজোন্যান্স পড়তে যাব, আমরা রেজোন্যান্স পড়বো, রেজোন্যান্স এনার্জি নিয়ে কথা বলবো। সেই টাইমে আমরা এই হাইব্রিড স্ট্রাকচার সম্পর্কে আবার জানবো। আমরা কেমিক্যাল বন্ডিং এ একবার রেজোন্যান্স পড়ে আসার টাইমে তখন এই হাইব্রিড স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করেছিলাম।
আবার যখন রেজোনেন্স পড়বো তখন আমরা এই হাইব্রিড স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করব। তাহলে আমরা যদি বন্ড লাইন স্ট্রাকচার যদি শুধু বেঞ্জিনে রাখি, তাহলে এটা কি বেঞ্জিনের বন্ড লাইন স্ট্রাকচার, এটা আর এটা দুটোই কি সেম, জাস্ট বন্ড সিকোয়েন্সটা আলাদা। আর এটাকে আমরা বলছি, এটাও বেঞ্জিনই বোঝাচ্ছে, এটাকে আমরা জাস্ট বলছি বেঞ্জিনের হাইব্রিড স্ট্রাকচার। তাহলে এই দুটো হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, আর এটা হচ্ছে বেঞ্জিনের হাইব্রিড স্ট্রাকচার। কারেক্ট? মানতে কোনো সমস্যা? পেরে যাবো? ক্লিয়ার? তাহলে বেঞ্জিন এর স্ট্রাকচার এটা, বেঞ্জিন হচ্ছে C6H6, বেঞ্জিন হচ্ছে অ্যারোমেটিক, বেঞ্জিন হচ্ছে কি অ্যারোমেটিক। এবার কোশ্চেন হচ্ছে বেঞ্জিন কেন অ্যারোমেটিক? আমরা ছোটবেলা থেকে পড়ে আছি অ্যারোমেটিক, অ্যারোমা কি গন্ধ, যদি গন্ধ থাকে তাহলেই সেটাকে বলছি কি অ্যারোমেটিক। বাট না, শুধুমাত্র গন্ধর বেসিসে অ্যারোমেটিক ডিফাইন করা হয় না। অ্যারোমেটিককে দেখা হয় পাঁচটা তার রুল আছে, মানে পাঁচটা রুলকে যদি স্যাটিসফাই করে তাহলে সেটা অ্যারোমেটিক হবে। বেঞ্জিন কেন অ্যারোমেটিক সেটা আমরা দেখতে যাব, বেঞ্জিন কেন অ্যারোমেটিক সেটা আমরা দেখতে যাব। লক্ষ্য কর, বেঞ্জিন C6H6 বেঞ্জিন, সি প্রতি কটার সঙ্গে একটা করে হাইড্রোজেন বন্ড ফর্ম করে আছে। এটা হচ্ছে বেঞ্জিন, এটা হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিন হচ্ছে অ্যারোমেটিক। কেন বেঞ্জিন অ্যারোমেটিক? কেন বেঞ্জিন অ্যারোমেটিক? পাঁচটা পয়েন্ট এর জন্য জানতে হবে। অ্যারোমেটিক হতে গেলে এই পাঁচটা রুল বলবো বা পাঁচটা পয়েন্ট বলবো, এটা যদি স্যাটিসফাই করে, পাঁচটাকেই করতে হবে, যদি হয় তাহলে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হতে পারবে। কিভাবে বুঝবো সেইটা? বুঝবো হচ্ছে, এক, কম্পাউন্ডটাকে কি হতে হবে? সাইক্লিক হতে হবে। কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক। কম্পাউন্ডটাকে কেমন হতে হবে? সাইক্লিক হতে হবে। সেকেন্ড পয়েন্ট, 2 নাম্বার, পি সাবশেল মাস্ট বি প্রেজেন্ট। পি সাবশেল প্রেজেন্ট থাকতে হবে, পি সাবশেল প্রেজেন্ট থাকতে হবে। থার্ড পয়েন্ট, কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে, কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। 4 নাম্বার পয়েন্ট, কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। অ্যান্ড ফিফথ পয়েন্ট, হুকেল রুল, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে। আমরা পরে যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখব তখন এটা আবার বলবো, বাট বেঞ্জিন কেন অ্যারোমেটিক সেটা বলে নিয়েই এই বেঞ্জিনের নামটা স্টার্ট করছি। বেঞ্জিন হচ্ছে অ্যারোমেটিক কারণ এই পাঁচটা যে পয়েন্ট, এই পাঁচটা রুলকেই ও কি করবে? স্যাটিসফাই করবে, তাই জন্য বেঞ্জিন অ্যারোমেটিক। এবার প্রতি কটাকে দেখতে যাব যে কেন বেঞ্জিন অ্যারোমেটিক, মানে কিভাবে এই পাঁচটাকে বেঞ্জিন স্যাটিসফাই করছে। লক্ষ্য কর, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। আমি আসছি, আমি প্রতি কটা পয়েন্টকেই পরপর বলবো যে কি হচ্ছে, কি ব্যাপার। ফার্স্ট তোদেরকে একটুখানি মনে করিয়ে নি, কয়েকটা জিনিস একটুখানি দেখিয়ে আসি, তোরা আইডিয়া করতে পারবি। আমরা কার্বনের টোটাল কতগুলো ইলেকট্রন জানি? আউটার মোস্ট শেলে এক্সাইটেড স্টেটে কতগুলো ইলেকট্রন? 4টে। সেখানে কি হয়? এক্সাইটেড স্টেটে কেন বলছি? এক্সাইটেড স্টেটে ও বন্ড ফর্ম করবে, একটা s ইলেকট্রন আর 3টে p ইলেকট্রন। পারফেক্ট। যদি সবকটাই সিগমা বন্ড করে, অল সিগমা, তাহলে কি হবে? sp3 হাইব্রিডাইজেশন স্টেট। একটা পাই বন্ড করলে sp2, দুটো পাই বন্ড করলে sp। কারেক্ট? তাহলে আমি জানি কি অল সিগমা বন্ড ফর্ম করলে তাহলে কি হবে? sp3 হাইব্রিডাইজেশন স্টেট। 1 পাই বন্ড ফর্ম করলে কি হবে? sp2 হাইব্রিডাইজেশন স্টেট। এন্ড 2 পাই বন্ড ফর্ম করলে হবে কি? sp হাইব্রিডাইজেশন স্টেট।
sp2 হলে কেমন স্ট্রাকচার হয়? ট্রাইগোনাল প্ল্যানার। আর sp হলে কেমন স্ট্রাকচার হয়? লিনিয়ার স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার? লিনিয়ার স্ট্রাকচার। sp হলে কেমন স্ট্রাকচার হবে? লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার আর ট্রাইগোনাল প্ল্যানার, কারেক্ট। এই দুটোকে লিখলাম। sp3 তে কি জানি আমরা? এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার করে থাকে। লক্ষ্য করে দেখ কেন এটা লিখলাম। ফার্স্ট পয়েন্ট সাইক্লিক, সাইক্লিক স্ট্রাকচার হয়ে আছে। ফার্স্ট পয়েন্ট হলো হ্যাঁ সাইক্লিক। পি সাবশেল প্রেজেন্ট আছে, দেখ কার্বন আছে, তার মানে কি পি সাবশেল প্রেজেন্ট আছে, পি ইলেকট্রন আছে, হ্যাঁ আছে। থার্ড পয়েন্ট বলছে দেখ কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। চিন্তা করে দেখ প্রতি কটা কার্বনের সঙ্গে একটা করে পাই বন্ড লেগে আছে, তাই না? তাহলে একটা করে পাই বন্ড লেগে থাকলে তার হাইব্রিডাইজেশন স্টেট কি হয়? sp2। আর sp2 মানে কি হবে? স্ট্রাকচার কেমন হবে? ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে লক্ষ্য কর এই কার্বনটার সঙ্গে একটা পাই বন্ড লেগে আছে, তাহলে এই কার্বন কি sp2, এটাও sp2, এই কার্বনও কি হবে? 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 sp2। সবাই কি sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে? sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে মানে কি হবে? স্ট্রাকচার অ্যাজ এ হোল বেঞ্জিনের স্ট্রাকচার। সবাই যেহেতু sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে তাই জন্য বলতে পারবো বেঞ্জিনের স্ট্রাকচার কেমন হবে? ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে থার্ড পয়েন্টও হলো যে প্ল্যানার। তাহলে চিন্তা কর পি সাবশেলকে কেন দিয়েছিল? যদি পি সাবশেল না থাকে তাহলে তো এই sp2 হাইব্রিডাইজেশন স্টেট হবেই না, তাই না? sp বা sp2 হলে তবে সেই লিনিয়ার বা প্ল্যানার স্ট্রাকচার একই প্লেনে থাকবে, তাই না? তাহলে তার জন্য কি দরকার? পি সাবশেল দরকার, হ্যাঁ। কিন্তু sp3 হলে হবে না, কিন্তু sp3 হলে ট্রাইগোনাল এই টেট্রাইডাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে। টেট্রাইডাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে মানে কি হবে? সেটা একই প্লেনে থাকছে না। পারফেক্ট। ফোর্থ পয়েন্ট কনজুগেটেড সিস্টেম। এই কনজুগেটেড সিস্টেম বলার জন্য আমাকে একটু ফিরে যেতে হবে কেমিক্যাল বন্ডিং এ। কেমিক্যাল বন্ডিং যখন রেজোন্যান্স পড়িয়েছিলাম তখনই কনজুগেটেড সিস্টেম কি বলেছিলাম আমি, ঠিক আছে? তাও একবার একটু অল্প করে বলে দিচ্ছি। এরপর যেদিনকে রেজোন্যান্স এফেক্ট পড়বো, মানে এর পরের দিনকে রেজোন্যান্স এফেক্ট যখন পড়বো তখন আবার ভালো করে জেনে নেবো, ঠিক আছে? ভালো করে লক্ষ্য কর কনজুগেটেড সিস্টেম কি পড়েছিলাম। CH2 ডাবল বন্ড CH বন্ড একটা গ্রুপ, যদি এরকম একটা গ্রুপ লেগে থাকে, কোন একটা গ্রুপ যে কিনা রেজোন্যান্স করতে পারে, সেটা দেখবো কি গ্রুপ। সিঙ্গেল বন্ড, তারপরে কার্বনের ডাবল বন্ড থাকতে হবে। সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এরকম যদি পজিশন হয় তখনই আমরা তাকে বলবো কি কনজুগেটেড সিস্টেম। বলবি কি হবে এই কনজুগেটেড সিস্টেম থেকে? দেখ লক্ষ্য কর কি হবে, দেখাচ্ছি কনজুগেটেড সিস্টেম থেকে। দেখ CH2 ডাবল বন্ড CH বন্ড, ধর এর সঙ্গে O বন্ড H আছে, পারফেক্ট। ও এর দেখ একটা লোন পেয়ার আছে। রেজোনেন্স কথার মানে হচ্ছে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন, পাই ইলেকট্রন স্থানান্তর। মানে কি পাই ইলেকট্রন এখন এই কার্বন দুটোর মধ্যে আছে, এই পাই ইলেকট্রনটা শিফট হবে, কারেক্ট? পাই ইলেকট্রন কি হবে? শিফট হবে। কিভাবে এই পাই ইলেকট্রন শিফট হতে পারে সেটাই দেখা হচ্ছে কি রেজোনেন্স, পারফেক্ট। এখানে কি হচ্ছে দেখ, এই অক্সিজেন এই ইলেকট্রনটা কার্বনের দিকে বাড়িয়ে দিচ্ছে। যেই বাড়িয়ে দেবে জাস্ট ভাব একটুখানি কিরকম করে। দেখ CH2 ডাবল বন্ড CH বন্ড O বন্ড H, এই একটা লোন পেয়ার ছিল, এই একটা লোন পেয়ার ছিল, পারফেক্ট। দেখতে পাচ্ছিস? তাহলে লক্ষ্য কর এইখানে কি হবে যে এই যে লোন পেয়ারটা এটা কি কার্বনের দিকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে কি এই লোন পেয়ার অক্সিজেন নিজের কাছে একটা ইলেকট্রন রাখছে, আর একটা ইলেকট্রন কার দিকে বাড়িয়ে দিচ্ছে? এই কার্বনের দিকে বাড়িয়ে দিচ্ছে, পারফেক্ট। তাহলে কি হবে? একটা নতুন বন্ড তৈরি হলো, পারফেক্ট। একটা নতুন কি হলো? একটা নতুন বন্ড তৈরি হলো। তাহলে চিন্তা কর অক্সিজেনের কাছ থেকে একটা ইলেকট্রন কমে গেল, তাই না? অক্সিজেনের একটা ইলেকট্রনের ঘাটতি হলো, তাই জন্য কি হবে? অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। এই প্লাস চার্জ হওয়ার পর কার্বন তো একটা ইলেকট্রন পেয়েছে, পেয়ে সে কি করেছে দেখ 1 2 3 4 5 পাঁচটা বন্ড করে ফেলেছে। তাহলে ও কি করবে? ওর উইকার বন্ডটাকে ব্রেক করে দেবে। ওর উইকার বন্ড কোনটা? পাই বন্ড। তাহলে কি এই পাই বন্ডটা শিফট হয়ে এই কার্বনের মাথায় চলে আসবে, তাই না? তার মানে কি এখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, কারেক্ট। তাহলে এই পাই বন্ডটা কি হচ্ছে? শিফট হচ্ছে।
পাই বন্ডটা শিফট হচ্ছে, মানে এই ইলেকট্রনটা কার ইলেকট্রন, এই ইলেকট্রনটা কার ইলেকট্রন, এই কার্বনের নিজের ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা কার ইলেকট্রন রে, এই ইলেকট্রনটা কার ইলেকট্রন, এই ইলেকট্রনটা কার ইলেকট্রন, এই কার্বনের ইলেকট্রন, এই কার্বন এই কার্বনকে দিল, কারেক্ট। তার ফলে কি হবে রে, এটা মাইনাস চার্জ তৈরি হলো। তাহলে চিন্তা কর কি হলো, যে এই ইলেকট্রন পেয়ার অক্সিজেন কার্বনের দিকে বাড়িয়ে দিল, তাহলে একটা নিউ বন্ড ফরমেশন হলো। যেই বন্ড ফরমেশন হলো, যেহেতু পাই বন্ড আছে তাই জন্য কি হলো, এই পাই বন্ডটা শিফট করিয়ে ওই ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করলো, অ্যালাউড, মানে কি অ্যালাউ করলো, যে ওই পাই ইলেকট্রন পেয়ারটা পরে পাই বন্ড তৈরি হলো, এই পাই বন্ডটা কি হলো, শিফট হলো। এটা হচ্ছে কি রেজোনেন্স, পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন হলো, ডিলোকালাইজড হলো, কারেক্ট। এবার কথা হচ্ছে, যদি এই কনজুগেটেড সিস্টেম, এই সিস্টেমটাকে বলছি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই সিস্টেমটাকে বলছি কনজুগেটেড সিস্টেম, যদি কনজুগেটেড সিস্টেম না থাকতো তাহলে কি রেজোনেন্স হতো, না, কনজুগেটেড সিস্টেম না থাকলে রেজোনেন্স হতো না। বলবি দেখ, লক্ষ্য কর, বলবি কি করে, CH2 ডাবল বন্ড C, H বন্ড C, H বন্ড O বন্ড H, এর তো লোন পেয়ার আছেই। দেখ কি হয়েছে এখানে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হয়েছে, তাই না। আমি কি বলেছিলাম, কনজুগেটেড সিস্টেম হতে গেলে কি হবে, সিঙ্গেল বন্ড তারপরেই ডাবল বন্ড থাকতে হবে। বলবি কেন, কি হবে তাতে, লক্ষ্য কর, এই ইলেকট্রন পেয়ার তো এখানে পড়লো, বাট এটা পড়ার পর কি হবে, এটা পড়ার পর CH বন্ড O বন্ড H, অক্সিজেন একটা ইলেকট্রন নিজের কাছে রাখলো, আর একটা ইলেকট্রন এই কার্বনকে দিয়ে কি করলো, অক্সিজেন তো প্লাস চার্জ খেলো, কার্বন দেখ এখন 5টা বন্ড হয়ে গেছে। আগেরটাই কি ছিল, এখানে পাই বন্ড ছিল বলে পাই বন্ডটা ব্রেক করে গেছিল, এখানে তো সবকটাই কি হয়েছে, নতুন একটা পাই বন্ড তৈরি হয়েছে, আর প্রতি কটাই কি রে, সিগমা বন্ড। এখানে কি বন্ড কোনো ব্রেক করবে, ব্রেক করার মতো পাই বন্ড আছে না, নেই, এখানে কনজুগেটেড সিস্টেম নেই, তাই জন্য এটা হওয়া পসিবল না। তাহলে কনজুগেটেড সিস্টেম মানে কি, সিঙ্গেল বন্ড, তার পাশেই কি থাকতে হবে, ঠিক তার সঙ্গে অ্যাটাচ থাকতে হবে কি, ডাবল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই কন্ডিশন যদি হয় তবেই কিনা রেজোনেন্স হবে, না হলে কিন্তু রেজোনেন্স হবে না, না হলে কিন্তু রেজোনেন্স হবে না। পারফেক্ট। তাহলে চিন্তা করে দেখ, কনজুগেটেড সিস্টেম মানে কি, দেখ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, কারেক্ট। তাহলে কি কনজুগেটেড সিস্টেম প্রেজেন্ট আছে, তাহলে কি 4 নাম্বার পয়েন্টটাও কি করলো, যে স্যাটিসফাই করলো, যে হ্যাঁ কনজুগেটেড সিস্টেম বেঞ্জিনে প্রেজেন্ট আছে। পারফেক্ট। লাস্ট পয়েন্ট হচ্ছে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। n হচ্ছে একটা সংখ্যা, কি সংখ্যা, 0 1 2 3 এরকম সংখ্যা হতে পারে n ইকুয়াল টু, কারেক্ট। তাহলে n ইকুয়াল টু যদি 0 হয়, আমি নিজের মনের মতো বানিয়ে রাখছি, n ইকুয়াল টু যদি 0 হয়, n ইকুয়াল টু 0 হলে কি হবে, 4n+2 মানে কি হবে, 4 ইন্টু 0 প্লাস 2 মানে দুটো, দুটো পাই ইলেকট্রন থাকলে, যদি কোনো কম্পাউন্ডে দুটো পাই ইলেকট্রন থাকে সে অ্যারোমেটিক হতে পারে। 4n+2 এ n ইকুয়াল টু 1, তাহলে 4n+2 মানে 4 ইন্টু 1 প্লাস 2 মানে হচ্ছে 6 খানা, যদি 6 খানা পাই ইলেকট্রন থাকে তাহলে সে হতে পারে কি, অ্যারোমেটিক হতে পারে। n ইকুয়াল টু হচ্ছে 2 যদি বসাই তাহলে কি হবে, 4n+2 কি হচ্ছে, 4n+2 কি হচ্ছে, 4 ইন্টু 2 প্লাস 2 মানে 10 খানা পাই ইলেকট্রন যদি থাকে তাহলে সে অ্যারোমেটিক হতে পারে, কারেক্ট। এটা তুই এইভাবেও ভাবতে পারিস, প্রথম প্রথম শিখছিস বলে এইভাবে ভাবছি, আর না হলে এইরকম ভাবে ভাববো যে আমরা 4n+2 ইকুয়াল টু, এখানে কটা পাই ইলেকট্রন আছে দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, দেখ 6 সঙ্গে মিলছে, হ্যাঁ 6 সঙ্গে মিলছে, তাহলে কি 4n+2 আসছে। তার মানে এটাকে তুই এইভাবে দেখবি, যখন তুই পরের বার থেকে করব তখন তোদেরকে বলবো আচ্ছা 4n+2 কে স্যাটিসফাই করছে, সেটা কি করে বুঝবো, 4n+2 ইকুয়াল টু হচ্ছে 6, 4n+2 ইকুয়াল টু 6 করব, সেখানে n এর ভ্যালু বেরোবে, n এর ভ্যালু যদি 0 1 2 3 এরকম কোনো একটা ভ্যালু বেরোয় তাহলে সেটা স্যাটিসফাই করছে, তাই না। তাহলে 4n+2 এ ইকুয়াল টু 6 করলে n এর ভ্যালু কত বেরোবে, 1 বেরোবে, আর যখনই 1 বেরোবে তখনই বলে দেবো কি 4n+2 রুলকে কি হবে, স্যাটিসফাই করছে, কারেক্ট, মানতে কোনো সমস্যা, কোশ্চেন করবি কিছু, ওকে। তাহলে
সাইক্লিক হতে হবে কম্পাউন্ডকে, কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে কখন, কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে। সেকেন্ড পয়েন্ট, পি সাবশেল প্রেজেন্ট থাকতে হবে। থার্ড পয়েন্ট, কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। ফোর্থ পয়েন্ট, কনজুগেটেড সিস্টেম প্রেজেন্ট থাকতে হবে। আর ফিফথ পয়েন্ট হচ্ছে কি 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে, তবে কিনা একটা কম্পাউন্ড প্ল্যানার হবে, না হলে কিন্তু প্ল্যানার হবে না। এই সরি, অ্যারোমেটিক হবে, নাহলে কিন্তু অ্যারোমেটিক হবে না। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পারবো? তাহলে অ্যারোমেটিক যখন বুঝলাম, তাহলে লক্ষ্য কর বেনজিন রিং এটা কি অ্যারোমেটিক, এটাকে নাম কি বেনজিন, এটাকে অ্যারোমেটিক। আচ্ছা অ্যারোমেটিক ডাবল বন্ড, তাই জন্য এটাকে বলা হয় অ্যারিন। বেনজিনের নাম কি হবে? অ্যারিন। বেনজিনের নাম কি দিয়ে হবে? অ্যারিন। আচ্ছা তাহলে বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, আচ্ছা আমাকে বলতো কোন হাইড্রোজেনটা বেরোবে, একটু ভেবে বলতো। কোন হাইড্রোজেনটা বেরোচ্ছে? সি। বেনজিনে প্রতি কটা কার্বনই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট কার্বন। বেনজিনে প্রতি কটা কার্বনই কি হচ্ছে? ইকুইভ্যালেন্ট কার্বন। ইকুইভ্যালেন্ট কার্বন হচ্ছে মানে কি, যে এর প্রতি কটা কার্বন, যে কোনো কার্বন থেকেই ফার্স্ট হাইড্রোজেনকে তুই বের করবি, সেই হাইড্রোজেনকেও বের করতে পারিস, এই হাইড্রোজেনও বের করতে পারিস, এই হাইড্রোজেন, যে কোনো ছটার মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে বের করতে পারিস। জেনারেলি আমরা এইটা নালে এটাকে বের করে দেখাই আর কি, কিন্তু যে কোনো একটা হাইড্রোজেনকে বের করতে পারবি। ফার্স্ট এন্টারিং গ্রুপও আমরা এটা নালে এইখানে ঢোকাই আর কি, ঠিক আছে, কিন্তু যে কোনোটাতেই যদি এন্টার করাস নাম সেই সেমই থাকবে। কারেক্ট, কারণ প্রতি কটাই ইকুইভ্যালেন্ট কার্বন, তাই জন্য। তাহলে এটা কি হচ্ছে? সি। এইচ 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 এইচ, একটা হাইড্রোজেন বের করলাম, এই হাইড্রোজেনটাকে বের করে দিলাম। পারফেক্ট। এই গ্রুপটাকে কেন শেখাচ্ছি, এই গ্রুপটাকে বেনজাইল গ্রুপ বলে না। বেনজিন থেকে এটাকে কিভাবে নাম করা হয় দেখ, অ্যারিন, এর থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে -ENE হয়ে +YL অ্যাড হয়, নাম হয় হচ্ছে অ্যারাইল গ্রুপ। নাম হয় কি? অ্যারাইল গ্রুপ। আর এই অ্যারাইল অনুযায়ী এই গ্রুপটার নাম হয় হচ্ছে ফিনাইল গ্রুপ। এই গ্রুপটার নাম হয় হচ্ছে ফিনাইল গ্রুপ। তার মানে C6H5 বন্ড, এই গ্রুপটাকে বলা হবে কি C6H5 বন্ড। যেরকম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যেরকম অ্যালকিল গ্রুপ নাম হতো, সেরকম বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি এরকম বেরিয়ে যায় তাহলে কি অ্যারিন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে এটা অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ এটা কি ফিনাইল বলা হয় যখন শুধুমাত্র এটা অ্যারাইল গ্রুপ হিসাবে নাম হবে তখন ফিনাইল হয়। ফিনাইল নামটার কথা ভাবি আমরা, ফেনলের নাম করতে গিয়ে ফিনাইলের কথা ভাবি, মানে ফিনাইল রিং, তার সঙ্গে ওইচ লেগে আছে অল, বেনজিনল না বলে সেটাকে বলা হয় কি ফেনল। কারেক্ট। সেই টাইমে এই কয়েকটা নামের ক্ষেত্রে আমরা এই ফিনাইল নামটাকে ফিনাইল রিং ভাবি, তাই জন্য এটাকে বলে নিয়ে স্টার্ট করলাম। আরেকটা নাম একটু ভালো করে জেনে নিতে হবে তোদের, বেনজিন রিং এর সঙ্গে ধর CH3 লেগে আছে, CH3 লেগে থাকলে নাম কি হবে? মিথাইল বেনজিন। কি নাম? মিথাইল বেনজিন। এই মিথাইল বেনজিনের একটা কমন নেম আছে, নাম হচ্ছে টলুইন। নাম হচ্ছে মিথাইল বেনজিনের নাম হচ্ছে কি টলুইন। আর এই টলুইন থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়, টলুইন থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে ধর একটা CH2, এখানে ধর একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা রিমুভ হবে। এই হাইড্রোজেন রিমুভ হলে কি হবে? বেনজিন রিং, CH2 বন্ড, এই গ্রুপটাকে বলা হয় বেনজাইল গ্রুপ। এই গ্রুপটাকে বলা হয় কি? এই গ্রুপটাকে বলা হয় বেনজিন রিং CH2 বন্ড, এই গ্রুপটাকে বলা হয় কি বেনজাইল গ্রুপ। দেখ এখানে যদি OH অ্যাড হয় তাহলে নাম কি হবে? বেনজাইল অ্যালকোহল। এখানে যদি Cl অ্যাড হয় তাহলে নাম কি হবে? বেনজাইল ক্লোরাইড। এরকম ভাবে এই গ্রুপটা যদি থাকে তখন বলি বেনজাইল গ্রুপ, আর এই গ্রুপটাকে আমরা বলি কি ফিনাইল গ্রুপ।
এই দুটোকে ভাবনা নিয়ে বেঞ্জিনের কয়েকটা নাম তোদেরকে শেখাতে যাব। তাহলে লক্ষ্য কর, বেঞ্জিন রিং এর যদি নাম ভাবতে হয় আমাকে, এইভাবে ভাববো, বেঞ্জিন রিং এ যদি CH3 গ্রুপ অ্যাড হয় তাকে আমরা বলবো মিথাইল বেঞ্জিন, মিথাইল বেঞ্জিন বা টলুইন। বেঞ্জিন রিং এ যদি CH2 CH3 গ্রুপ লাগে তখন তাকে বলবো আমরা ইথাইল বেঞ্জিন। দেখ, এই ফার্স্ট এন্টারিং গ্রুপ যে কোনো কার্বনে হতে পারে। ফার্স্ট এন্টারিং গ্রুপ এই যে কটা কার্বন, 6টা কার্বনের মধ্যে যে কোনো কার্বনে তুই যদি লিখতিস, এই ইথাইল গ্রুপটাকে এখানে না লিখে যদি এই কার্বনে লিখতিস তাহলে সেটার নাম সেই ইথাইল বেঞ্জিনই হতো, কারণ প্রতি কটা কার্বনই কি ইকুইভ্যালেন্ট। যে কোনো কার্বনে আমরা লিখতে পারি ওটা, আমরা জাস্ট কি লিখি, ওপরের একদম ওপরের কার্বন নাহলে এই সেকেন্ড কার্বন, এই দুটোর মধ্যে লিখে দিই আর কি, কারেক্ট। যদি বেঞ্জিন রিং এ আইসোপ্রোপাইল গ্রুপ লাগে, আইসোপ্রোপাইল গ্রুপ লাগে তাহলে এটাকে বলবো কি আমরা আইসোপ্রোপাইল বেঞ্জিন। এই আইসোপ্রোপাইল বেঞ্জিনের একটা কমন নেম আছে কিউমিন। আইসোপ্রোপাইল বেঞ্জিনের কমন নেম আছে কি কিউমিন। এগুলো দেখতে 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 আস্তে আস্তে তোদের মনে থেকে যাবে। আইসোপ্রোপাইল বেঞ্জিন। এরপর লক্ষ্য কর, বেঞ্জিন রিং এ যদি Cl অ্যাড হয়, দেখ এখনো যাই নাম করছি কোনোটাই কিন্তু ফিনাইল দিয়ে নাম করিনি। বেঞ্জিন রিং এ ক্লোরিন অ্যাড হচ্ছে, তাহলে কি নাম হবে এটার? ক্লোরোবেঞ্জিন। বেঞ্জিন রিং এ ক্লোরিন অ্যাড হয়েছে, ক্লোরোবেঞ্জিন। বেঞ্জিন রিং এ ফ্লুওরিন অ্যাড হয়েছে, কি হবে? ফ্লুরোবেঞ্জিন। যদি আয়োডিন অ্যাড হয় কি বলা হবে? আয়োডোবেঞ্জিন। ব্রোমিন অ্যাড হলে কি বলা হবে? ব্রোমোবেঞ্জিন। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। যদি বেঞ্জিন রিং যদি NO2 গ্রুপ অ্যাড হয়, দেখ নাইট্রো বেঞ্জিন, তাই না? কি হবে? নাইট্রো নাম হচ্ছে কি নাইট্রোবেঞ্জিন। বেঞ্জিনে যদি OCH3 অ্যাড হয় তাহলে কি হবে রে? মিথক্সি বেঞ্জিন। মিথক্সি বেঞ্জিনের একটা কমন নেম আছে অ্যানিসোল। মিথক্সি বেঞ্জিনের একটা কমন নেম আছে অ্যানিসোল। তাহলে এই নামগুলো, এগুলো কি প্রেফিক্স হয়? প্রেফিক্স হয়। এগুলো অনুযায়ী যদি আমরা বেঞ্জিন রিং এ বসাই, এই হচ্ছে এদের নাম। পারফেক্ট, পারবো ভাবতে, কোনো অসুবিধা নেই। যদি সাফিক্সদের বসাই, লক্ষ্য কর শুধু এটার নামে আর কিটোনের নামে শুধু হবে, একটু ভেবে নে। বেঞ্জিন রিং ওইচ, এটাকে বেঞ্জিনল না বলে কি করা হয়? ফিনাইল তার সঙ্গে অল, এরকম করে নাম ভাবা হয় কি ফেনল। কি নাম ভাবা হয়? ফেনল। আবার বেঞ্জিন রিং CHO, CHO হলে কি হয় রে? অ্যালডিহাইড গ্রুপ, তাহলে কি বলা হবে এটাকে? বেনজালডিহাইড বলা হবে। কি? বেনজালডিহাইড। আবার এখানে ফিনাইল রিং এর ভাবনা ভাবা হয় C ডাবল বন্ড O বন্ড CH3, এই গ্রুপটা
অ্যাসিটাইল বা অ্যাসিটো হিসাবে নাম হয়, কারেক্ট। তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিটো। অ্যাসিটো, দেখ ফিনাইল তার সঙ্গে কিটোন, কিটোন মানে কি ওন, তাহলে এটার নাম হয় অ্যাসিটো ফেনন। অ্যাসিটো ফেনন। বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং COOH, দেখ এটা কি ওয়িক অ্যাসিড, নাম কি হবে বেনজোইক অ্যাসিড, নাম কি হবে বেনজোইক অ্যাসিড। বেঞ্জিন রিং ওয়িক অ্যাসিড COOH, তাহলে কি নাম হবে বেনজোইক অ্যাসিড। বেঞ্জিন রিং CONH2, আচ্ছা CONH2 নাম কি হয় রে অ্যামাইড, তাহলে বেঞ্জিনের সঙ্গে অ্যামাইড কি হবে বেনজামাইড, কি বলা হবে বেনজামাইড। বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং COCl, COCl এর নাম কি দেওয়া হয় রে অয়েল ক্লোরাইড, তাই না, তাহলে এটার নাম কি হবে বেনজোইল ক্লোরাইড, কি বলা হবে বেনজোইল ক্লোরাইড। বেঞ্জিন রিং CN, নাম কি হবে সায়ানো বেঞ্জিন। বেঞ্জিন রিং CN, নাম কি হবে সায়ানো বেঞ্জিন। বেঞ্জিন রিং NC, এটাকে বলা হয় বেঞ্জিন আইসোসায়ানাইড। বেঞ্জিন আইসোসায়ানাইড। বেঞ্জিন আইসোসায়ানাইড, পারফেক্ট। দেখ প্রতি কটা আমরা ফাংশনাল গ্রুপের নাম জানলেই বেঞ্জিনের সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তার নাম নাম করে ফেলছি, আশা করি মানতে কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে, কি বললাম দুটোর ক্ষেত্রেই মনে রাখছিস, দুটোর ক্ষেত্রেই মনে রাখছিস, কোথায় ফেনল আর অ্যাসিটোফেনন। আচ্ছা বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং CH2OH, এই গ্রুপটাকে কি বলা হতো রে বেনজাইল, এই গ্রুপটাকে কি বলা হতো, কি শিখে গেলাম এটার নাম বেনজাইল, তাহলে এটার নাম কি হবে বেনজাইল অ্যালকোহল। এটার নাম কি হবে বেনজাইল অ্যালকোহল। বেঞ্জিন রিং CH2Cl, নাম কি হবে এটা কি সেই বেনজাইল গ্রুপ, তাহলে কি হবে বেনজাইল ক্লোরাইড, নাম কি হবে বেনজাইল ক্লোরাইড, পারফেক্ট। পারবো, শুধু লিখিনি এখানে এস্টারকে, তার কারণ এস্টারকে পরের পেজে লিখবো তাই জন্য। দেখ লক্ষ্য কর এস্টারকে একবার ভালো করে লক্ষ্য করে দেখ, দুটো কাজ হতে পারে। বেঞ্জিন রিং C ডাবল বন্ড O বন্ড O বন্ড CH3, দেখ ও এর সঙ্গে CH3 লেগে আছে, এই একটা হতে পারে। আর একটা হতে পারে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O, ও এর সঙ্গে বেঞ্জিন রিং লেগে আছে। এই দুটো এস্টারের ভাবনা হতে পারে, খুব ইম্পর্টেন্ট ভাবনা, একটু ভালো করে লক্ষ্য করে দেখ। আমরা কি জানি এস্টারে ও এর সঙ্গে যে গ্রুপটা লাগে সেটাকে অ্যালকিল গ্রুপ হিসেবে নাম করি, আর অন্য দিকটাকে অয়েট বলে নাম করি, তাই না। এখানে CH3 গ্রুপটা যদি না থাকতো, এখানে CH3 গ্রুপ না থেকে যদি এইখানে এই গ্রুপটার জায়গায় যদি হাইড্রোজেন থাকতো, তাহলে কি নাম হতো এর বেঞ্জিন রিং COOH, নাম কি হতো বেনজোইক অ্যাসিড। তাহলে হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় বেঞ্জিন রিং COO, এটার নাম কি হবে বেনজয়েট। বেঞ্জিন রিং COO কি নাম হবে বেনজয়েট। তার মানে কি কি ভাবছি, কি ভাবছি, কি ভাবছি যে বেঞ্জিন রিং COO, বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং C ডাবল বন্ড O বন্ড O বন্ড H, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এখান থেকে যদি H প্লাস বেরিয়ে যায় তাহলে কি হবে COO মাইনাস, এই কম্পাউন্ডটা এই পার্টটাকে বলা হয় কি বেনজয়েট।
এই কম্পাউন্ডটাকে কি বলছি আমরা, কি বেনজয়েড। এখানে যদি সোডিয়াম অ্যাড হয় তাহলে কি বলবো, সোডিয়াম বেনজয়েড। এখানে যদি মিথাইল গ্রুপ অ্যাড হয় তাহলে কি বলবো, মিথাইল বেনজয়েড। তাহলে নাম কি এই কম্পাউন্ডটার, এই কম্পাউন্ডটার নাম কি মিথাইল বেনজয়েড, নাম হচ্ছে কি মিথাইল বেনজয়েড। আর এবার এইটা দেখ, এই বেঞ্জিন রিংটাকে তুই যদি ছেড়ে দিস তাহলে দেখ CH3C ডাবল বন্ড ও বন্ড ও বন্ড H, এই অ্যাসিডটার নাম কি রে, এই অ্যাসিডটার আইপিএসি নাম কি হবে, ইথানোয়িক অ্যাসিড। এখান থেকে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে কি নাম হবে রে, ইথানয়েট। কি নাম হবে, ইথানয়েট। এখানে যদি মিথাইল গ্রুপ লাগে তাহলে কি নাম হবে রে, অ্যালকিল অ্যালকানয়েড হিসাবে নাম হবে, কি নাম হবে, মিথাইল ইথানয়েড। নাম কি হবে, দুটো কার্বন আছে দেখ, 1 2, তাহলে কি হবে মিথাইল ইথানয়েড, এই হিসাবে নাম হতো না, অ্যালকিল অ্যালকানয়েড। তাহলে এবার লক্ষ্য কর, এই কম্পাউন্ডটা, এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলি, ফিনাইল। অ্যারাইল হিসাবে নাম হবে, কি নাম হবে, ফিনাইল। তাহলে এটার নাম হবে হলো ফিনাইল। ফিনাইল 2 কার্বনের অ্যালকানয়েড, তাহলে কি হবে ইথানয়েড, ফিনাইল ইথানয়েড। তাহলে এটা তোকে বুঝে নিতে হবে যে ওয়ের সঙ্গে কে অ্যাটাচ আছে তাই অনুযায়ী আমরা নাম ভাবছি, ওয়ের সঙ্গে কে অ্যাটাচ আছে তাই অনুযায়ী আমরা নাম ভাবছি। এর নাম মিথাইল বেনজয়েড, ওটার নাম ফিনাইল ইথানয়েড। আচ্ছা, এই ইথানয়েড যেটা, এটা কমন নেম অনুযায়ী যদি হতো তাহলে হতো ফিনাইল অ্যাসিটেট। ইথানয়েড এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে এটার নাম হয় কি অ্যাসিটেট, কারেক্ট। মিথাইল বেনজয়েড ওটা কি হবে, ফিনাইল ইথানয়েড, পারফেক্ট, বুঝতে পারছি। এইটা হচ্ছে জেনারেল নাম। এটা C6H6 ছিল, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে C6H5 অ্যাটাচ আছে। C6H5 গ্রুপটাকে আমরা কি অ্যারাইল বলে নাম করি, কি ফিনাইল। তাহলে কি হবে, এটা ফিনাইল আর এটা ইথানয়েড। আর এটা ওয়ের সঙ্গে যে অ্যাটাচ আছে তাকেই তো আমরা অ্যালকিল বলে নাম করব, তাই না। নাম কি ছিল, অ্যালকিল অ্যালকানয়েড, এরকম করে নাম হতো, তাই না। তাহলে সেই অনুযায়ী এটাকে ফিনাইল বলে নাম করতে হচ্ছে, এটাকে মিথাইল বলে নাম করতে হচ্ছে। এইটা হলো আমার কাছে কি একটা করে ফাংশনাল গ্রুপ অ্যাটাচড আছে, সেই অনুযায়ী নাম এইভাবে ভাবছি। এবার বলছে যে যদি বেনজিনে ফার্স্ট এন্টারিং গ্রুপ ফাংশনাল গ্রুপ, ফার্স্ট এন্টারিং গ্রুপ হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ ধর এখানে ঢুকে গেছে। আমি আবার তোদেরকে বলে দিচ্ছি কি প্রতি কটা ইকুইভ্যালেন্ট যে কোনো কার্বনে ঢুকতে পারে, পারফেক্ট। আমি ধরে নিচ্ছি ফার্স্ট এন্টারিং গ্রুপটা এখানে ঢুকেছে, হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ওখানে ঢুকে গেছে, পারফেক্ট। এর ঠিক পরের এটা হতে পারে আর এটা হতে পারে। এই দুটো পজিশনকে আমরা বলি কি অর্থ পজিশন। এই পজিশন এই দুটো পজিশনকে আমরা বলি কি মেটা পজিশন। আর ঠিক তার উল্টো দিকের পজিশন এটাকে আমরা বলবো কি প্যারা পজিশন। তাহলে কি অর্থ পজিশন ও দিয়ে বোঝানো হয় কি অর্থ পজিশন, এম দিয়ে বোঝানো হয় কি মেটা পজিশন, আর পি দিয়ে বোঝানো হয় কি প্যারা পজিশন। তাহলে কি হবে অর্থ মেটা প্যারা। এখন তোদেরকে যদি বলা হয় অর্থ মেটা প্যারা কিভাবে ভাববো, ধর হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপটা এখানে আছে, তুই বলতো রে হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপটা এখানে আছে, তাহলে অর্থ কোন দুটো, কোন সাইডের দুটো, ও ঠিক পাশেরটা, এটা আর এটা। তাহলে এই দুটো হবে কি অর্থ। মেটা কোন দুটো, তারপরে দুটো এটা আর এটা হবে কি মেটা, আর এটা হবে কি প্যারা, কারেক্ট। কারণ মানতে কোনো সমস্যা, যেটা হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ যেখানে থাকবে ঠিক তারপরে দুটো পজিশনকে বলা হবে অর্থ, তারপরে দুটোকে বলা হবে মেটা। আর প্যারা ঠিক এক্স্যাক্টলি যেটা আছে ঠিক তার উল্টো দিকে প্যারা একটাই থাকবে, কারেক্ট। অর্থ মেরা প্যাটা, এই অর্থ মেটা প্যারা, বুঝতে পারছিস, মানতে কোনো অসুবিধা।
তুই বলতো রে CHH আর OH এর মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি কার? তাহলে CHH এখানে হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে CHH যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয় তাহলে মেন ফাংশনাল গ্রুপ হিসেবে কাকে ধরে নেব? CHH কে। তাহলে মেন ফাংশনাল গ্রুপ এইখানে আছে, তাহলে এই পজিশনটাকে আমরা কি বলবো? অর্থো পজিশন। আর CHH এর রেসপেক্টে আছে CHH ওইটা যদি না থাকতো তাহলে বেঞ্জিন রিং CHH নাম কি হতো? বেঞ্জিন রিং CHH বেনজোইক অ্যাসিড, বেঞ্জিন ওয়িক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আর অর্থো পজিশনে কি এসছে? OH কে নাম কি হয়? হাইয়েস্ট প্রায়োরিটি CHH যদি হয় তাহলে ওর নাম কি হবে? হাইড্রক্সি দিয়ে। তাহলে নাম কি হবে? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। নাম কি হবে? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, কমন নেম। IUPAC নেম ভাবলে কিভাবে ভাবছি? এটা 1 এটা 2, তাহলে কি হবে? 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড and 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। কারেক্ট মানতে কোনো সমস্যা? পারবো? এটাই যদি অর্থে না থেকে ধর এটা CHH, ধর এইখানে আছে OH, তাহলে কি হবে? 1 2 3 4, কারেক্ট। তাহলে কি হবে রে? 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বা আর কি বলতে পারবো? প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটা কি প্যারা পজিশনে আছে, তাই জন্য কি বলবো? প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, और কি বলবো? 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। কারেক্ট মানতে কোনো সমস্যা? প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড और কি বলবো? 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। কারেক্ট, কোনো অসুবিধা রে? ক্লিয়ার? 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড और প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, মানতে কোনো অসুবিধা নেই না। লক্ষ্য কর Cl নাম কি হবে? দেখ, এটার রেসপেক্টে এটা অর্থ, এটার রেসপেক্টে এটা অর্থ, তাই না? তাহলে নাম কি করব? অর্থো ডাইক্লোরোবেনজিন, অর্থো ডাইক্লোরোবেনজিন। বা 1 এ আছে 2 এ আছে, তাহলে কি হবে? 1,2 ডাইক্লোরো। এখানে অর্থ বলতে হয় না, কিন্তু একটা রেসপেক্টে একটা অর্থ বলে কি বলে দেবো? অর্থো ডাইক্লোরোবেনজিন। আর এটার ক্ষেত্রে কি বলবো? 1,2 ডাইক্লোরো বেনজিন। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? 1 2 3 4, তাহলে কি হবে? 1,4 ডাইক্লোরোবেনজিন, 1,4 ডাইক্লোরোবেনজিন। বাকি হচ্ছে এটা প্যারা ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরোবেনজিন और 1,4 ডাইক্লোরোবেনজিন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। যদি Cl এই পজিশনে চলে আসে তাহলে সেটার ক্ষেত্রে কি করব? নাম্বারিং তো 1 2 3 4 এরকমই হবে। তাহলে এখানে অর্থ প্যারা এই অনুযায়ী নাম করব না, কিভাবে নাম করব? 1, 2, 4 ট্রাই ক্লোরোবেনজিন। কি করব? 1, 2, 4 ট্রাই ক্লোরোবেনজিন। এই হচ্ছে নমেনক্লেচার সাইক্লিক কম্পাউন্ডের এই পর্যন্ত, কারেক্ট? একটা রেসপেক্টে অন্যটা ফাংশনাল গ্রুপ, একটা রেসপেক্টে এখানে Cl এর রেসপেক্টে আরেকটা Cl ফাংশনাল গ্রুপ,
তাহলে একটাকে সিএল কে ধরছি, অন্যটার রেসপেক্টে অন্যটা কি হবে অর্থ, এটার রেসপেক্টে ওটা অর্থ, ওটার রেসপেক্টে এটা অর্থ, তাই জন্য অর্থ ডাইক্লোরো বেঞ্জিন। এটার ক্ষেত্রে এটা প্যারা, এটার ক্ষেত্রে এটা প্যারা, তাহলে কি হবে প্যারা ডাইক্লোরো বেঞ্জিন। বা তুই বলতে পারবি 1,2 ডাইক্লোরো বেঞ্জিন আর এটা 1,4 ডাইক্লোরো বেঞ্জিন। পারফেক্ট। এই পর্যন্ত হচ্ছে নমেনক্লেচার, এই পর্যন্ত হচ্ছে হ্যাঁ অর্থ প্যারা ট্রাইক্লোরো এরকম বলবো না, এটা পুরোটাই একটাই, এটা তো কমন নেম হিসাবে, হ্যাঁ এইটাকে আমরা এই অনুযায়ী বলবো কি 1,2,4 ট্রাইক্লোরো বেঞ্জিন। শুধু একটাই আসে যদি, তাহলে সেই অনুযায়ী অর্থ অর প্যারা এই করে নাম করব, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে এই হচ্ছে নমেনক্লেচার। এটার পর যেটা দেখতে যাব, এটার পর যেটা দেখতে যাব সেটা হচ্ছে আইসোমেরিজম দেখতে যাব। আইসোমেরিজম, আইসোমেরিজম কি? দেখতে যাব আইসোমেরিজম। আইসোমার, তোরা ক্লাস 10-এ একটু পড়ে আছিস আইসোমার, এখানে পড়ব আইসোমার মানে কি? সেম মলিকিউলার ফর্মুলা, সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার, তখনই তাকে আমরা বলবো কি আইসোমার। কারেক্ট, তখনই তাকে আমরা বলবো কি আইসোমার। দুটো দুই বন্ধু, কারেক্ট, ও মানুষ ও মানুষ, পারফেক্ট। হ্যাঁ ভাবনা অভিজিৎ আর হচ্ছে রূপম, কারেক্ট। তাহলে কি ও ওরা দুজনেই কি মানুষ, বাট কি বলছে যে যার চশমা আছে সে কে? কারেক্ট। তাহলে আলটিমেট ভাবনা কি? হ্যাঁ শুধু ওইটুকুই, যেইটুকু বাইরের থেকে ডিস্টিংগুইশ করা যায়, বাইরের থেকে বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ এখন আমার সঙ্গে যদি কাউকে মেলাতিস তাহলে বলতে পারতিস যে ভুঁড়ি আছে নেই, কারেক্ট। তাহলে আলটিমেট ভাবনা হচ্ছে একটাই, যে সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। আমাদের যখনই এই আইসোমেরিজম দেখতে যাব, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, নিজের থেকে স্ট্রাকচারগুলো বারবার বারবার ধরে লিখে 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 প্র্যাকটিস করব। প্রথম প্রথম একটু প্রবলেম হবে, কিন্তু তারপর দেখবি ঠিক যদি প্রপার ওয়েতে এগোস ঠিক পেরে যাবি। দেখ শেখাচ্ছি। আইসোমেরিজম জেনারেলি দুই টাইপের, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম আর একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম সামনের দিনকে পড়বো, ত্রিমাত্রিক সমবায়বতা সেটা সামনের দিন পড়বো। তাহলে আইসোমেরিজম দুভাবে ভাগ করছি, একটা স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল মানে হচ্ছে গঠনগত, গঠনগত সমবায়বতা, আর একটা হচ্ছে কি স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও মানে হচ্ছে কি, স্টিরিও মানে হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা, ঠিক আছে? স্ট্রাকচারাল আইসোমেরিজম আজকে আমরা পড়বো, এর মধ্যে মেনলি পড়বো হচ্ছে চেন আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, পজিশনাল আইসোমার, তার সঙ্গে সঙ্গে পড়বো হচ্ছে মেটামার, ক্লোজ চেন, ওপেন চেন বা রিং চেন আইসোমার যাকে বলা হয়, আর হচ্ছে টটোমেরিজম। এই 6টা পার্টকে আজকে দেখব। প্রথম তিনটে মানে প্রথম তিনটেকে আগে দেখব, তারপরের তিনটেকে তারপরে দেখতে যাচ্ছি, ঠিক আছে? লক্ষ্য কর, আইসোমার বলছে মানে কি সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার জন্য কি হবে, তাদের প্রপার্টি, ধর্ম
ডিফারেন্ট হয়ে যাবে। তাই জন্য আমরা কি ভালো করে কম্পাউন্ডটাকে দেখছি যে আছে কি অবস্থায় আছে। ফার্স্ট দেখতে যাচ্ছি স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে প্রথম ভাগ হচ্ছে চেন আইসোমার। চেন মানে কি শৃঙ্খল ঘটিত সমবায়বতা, মানে কি টোটাল লং চেনের কথা বলছি, কারেক্ট। লং চেন আইসোমেরিজম, লং চেন আইসোমার মানে লং চেন দিয়ে চেন আইসোমার যখনই দেখতে যাবি তোকে মনে রাখতে হবে মিনিমাম 4 কার্বন থেকে স্টার্ট হবে। 1 2 3 কার্বন পর্যন্ত কি কোনো চেন আইসোমার দেখাবে না। বলবি কেন? দেখ লক্ষ্য কর, 1 কার্বনের মিথেন তুই 1 কার্বন দিয়ে চেনে চেঞ্জ করতে পারবি কোনো? না। 2 কার্বনে CH3 বন্ড CH3 ইথেন, এই দিয়ে কোনো চেনের চেঞ্জ হবে না। CH3 বন্ড CH2 বন্ড CH3 এইটা দিয়েও কি চেনের কোনো চেঞ্জ হবে না। তুই একটা কার্বনকে সরিয়ে নিচে নাবা, দেখবি সেটাই কি লং চেনে চলে আসবে, তাই না? তাহলে কি মিথেন ইথেন প্রোপেন কি করে না? চেন আইসোমার দেখাবে না, চেন আইসোমেরিজম দেখাবে না, কারেক্ট। কোথা থেকে দেখাবে? 4 কার্বন থেকে দেখাবে। অ্যালকেন আমরা ক্লাস 10 এ পড়ে আছি, অ্যালকেনের কমন ফর্মুলা CnH2n+2। শুধু এইটুকু মাথায় রাখ যে আবার এরপরে আমরা আবার অ্যালকেন স্টার্ট করব, তখন আবার ভালো করে জেনে যাবি। তোরা এইটুকু মাথায় রাখ, অ্যালকেন মানে হচ্ছে যতগুলো কার্বন তার ডাবলের থেকে 2টো হাইড্রোজেন বেশি হবে হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে। তাহলে যতগুলো কার্বন, যদি 4 কার্বন হয় তাহলে কি হচ্ছে C4 তার সঙ্গে * 2 + 2 মানে হচ্ছে কি 10 খানা হাইড্রোজেন হবে। C4H10 এইটা হচ্ছে 4 কার্বনের অ্যালকেনের কি মলিকিউলার ফর্মুলা, এটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা। এবার স্ট্রাকচার দেখতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কার্বনকে হাইড্রোজেন ছাড়া এমনি নরমাল লিখছি। দেখ স্ট্রাকচারাল ফর্মুলা দেখছি, 4টে কার্বনকেই লং চেনে লিখে দিয়েছি, পারফেক্ট। এই কম্পাউন্ডকে তোরা চিনিস, দেখ যদি হাইড্রোজেন দিয়ে দিই CH3 CH2 CH2 CH3, এই কম্পাউন্ডটাকে আমরা বলি নরমাল বিউটেন। এই কম্পাউন্ডটাকে আমরা বলি কি নরমাল বিউটেন। এখন এ যদি চেন আইসোমেরিজম দেখায়, এর চেন আইসোমার কি করে করতে পারবো? এর লং চেনে কটা? 4টে কার্বন আছে, চেন থেকে কার্বন সংখ্যা আমাকে কমাতে হবে। তার মানে কি ব্রাঞ্চিং করতে হবে, মানে কি সাইড চেনে কার্বনকে নিয়ে যেতে হবে। সাইড চেনে কার্বন নিয়ে যাওয়ার জন্য যে নিয়ম তোকে মাথায় রাখতে হবে, তুই একটা কার্বনকে যখন সাইড চেনে নিয়ে যাচ্ছিস তাকে কখনো টার্মিনাল কার্বন বা প্রান্তীয় কার্বনে বসানো যাবে না। মানে কি যে 4 কার্বন তোর কাছে ছিল তার মধ্যে 3 কার্বনকে তুই লং চেনে রাখলি, লাস্ট কার্বন যেই কার্বনটাকে তুই সাইড চেনে নিয়ে যেতে চাইছিস তাকে কখনো এই প্রান্তীয় কার্বন মানে এই কার্বনে বসানো যাবে না। এই কার্বনে বসালে কি হবে? সেই লং চেনেই চলে এলো, তাই না? তাহলে কি হবে? এই কার্বনে বসালেও কি হবে? লং চেনে চলে আসবে। তাই জন্য কি করতে হবে? অলওয়েজ মাঝের কার্বনে। এই জন্য দেখ 3 কার্বন কি হচ্ছিল, একটা কার্বনকে যদি তুলিস দুটোই টার্মিনাল কার্বন, তাই জন্য 3 কার্বন পর্যন্ত কি হয়েছিল? 3 কার্বন পর্যন্ত কোনো চেন আইসোমার পসিবল হয়নি, বাট 4 থেকে কি হচ্ছে যে এইটা আমরা তৈরি করতে পারছি। তার ফলে দেখ এটা কি হলো? CH3 এর 3টে বন্ড বাকি আছে, CH3 এর 3টে হয়ে গেছে, একটা বাকি আছে CH, এটা কি হবে? CH3, কারেক্ট। এই পর্যন্ত ভাবতে কোনো প্রবলেম? এবার লক্ষ্য কর, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আইসোবিউটেন। যদি IUPAC নেম করিস তোরা, এটা লং চেন, তাহলে 1 2 3 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। ভেবে দেখ এর কাছেও কি আছে? 4টে কার্বন 10টা হাইড্রোজেন। এর কাছেও কি আছে? 4টে কার্বন 10টা হাইড্রোজেন। বাট এর চেনে কটা কার্বন আছে রে? লং চেনে কটা কার্বন আছে? 4টে। এর লং চেনে কটা কার্বন আছে? 3টে। তাহলে কি স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে গেছে। এখন তোরা বলবি, এরপরে জানবো, এখন তোরা বলবি যে আমার এটা জেনে লাভ কি? আমাকে চোখটা তৈরি করতে হবে যে প্রপার একটা মলিকিউলার ফর্মুলা দিয়ে কতগুলো তুই স্ট্রাকচার বানাতে পারিস। বলবি এই আইসোমার যে এটার আইসোমার ওটা, এবং তার ফলে কি প্রপার্টি চেঞ্জ হতে পারে? একটা জেনারেল প্রপার্টি যদি নর্মালি ভাবি, সারফেস এরিয়া যত বাড়বে
সারফেস এরিয়া যার যত বেশি তার বয়েলিং পয়েন্ট তত বেশি। আমাকে যদি এই দুটোর কম্পারিজন করতে দেয়, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বারে বারে আসে, দুটো কম্পাউন্ডকে দিয়ে দিয়ে বললো যে কার বয়েলিং পয়েন্ট বেশি কার বয়েলিং পয়েন্ট কম সেটাকে বলো। সারফেস এরিয়া যার বেশি তার কি হবে, বয়েলিং পয়েন্ট বেশি। আর যার সারফেস এরিয়া কম, যার সারফেস এরিয়া কম মানে কি, ব্রাঞ্চিং বেশি। দেখ এর লং চেনে কার্বন 4টে আছে, এর লং চেনে কটা কার্বন আছে, 3টে কার্বন, তাহলে সেখানের ক্ষেত্রে কি সারফেস এরিয়া এর থেকে কি এর কম, তাহলে এর কি হবে, বয়েলিং পয়েন্ট কি হবে, আইসোবিউটেনের কি হবে, বয়েলিং পয়েন্ট কি হবে, কম হবে। এই ধরনের কিছু প্রপার্টির ডিফারেন্স দেখা যায়, আমরা আরো পড়বো যখন, তখন আরো জানবো। বাট আমাকে আগে আইসোমার চোখকে তৈরি করতে হবে, যে কিভাবে আইসোমার তৈরি হচ্ছে সেটাকে আমাকে দেখতে হবে। কারেক্ট? কিভাবে আমরা লং চেন থেকে, কিভাবে লং চেন থেকে সাইড চেন আমরা মানে ভাবতে পারবো, ভাবতে কোনো অসুবিধা? ক্লিয়ার? বুঝতে পারছি না? লং চেন বড় মানে তার সারফেস এরিয়া বেশি, ব্রাঞ্চিং বেশি মানে কি, লং চেন কমে যাচ্ছে, ব্রাঞ্চিং মানে সারফেস এরিয়া কমে যাচ্ছে তার। ঠিক আছে, লক্ষ্য কর, আমাকে যদি এখন বলা হয়, আমাকে যদি এখন বলা হয় C5H12 এই দিয়ে চেন আইসোমার ভাবো, আমি ফার্স্ট কি করবো, কটা কার্বন আছে রে, 5টা কার্বন আছে, 5টা কার্বনকে কি করছি, 5টা কার্বনকে পরপর 5টা কার্বনকে লিখে দিলাম, পারফেক্ট। হাইড্রোজেন দিয়ে দিলাম, এর 3টে হাইড্রোজেন, এর দুটো, এর দুটো, এর দুটো, এর 3টে হাইড্রোজেন, এটা কি হবে, নরমাল, নরমাল পেন্টেন। এই কম্পাউন্ডটার নাম কি, নরমাল পেন্টেন। ভাবতে কোনো প্রবলেম নেই। এবার দেখ আমার টার্গেট কি হবে, আমি যেই এর চেন আইসোমার দেখতে যাব, চেন আইসোমার দেখা মানে কি, আমাকে ব্রাঞ্চিং করতে হবে, লং চেনে কার্বন সংখ্যা কমাতে হবে। লং চেনে কার্বন সংখ্যা কমানোর কিভাবে কমাবো, নিয়ম কি, 5টা ছিল সেখান থেকে 4টে, একটা সাইড চেনে নিয়ে যাব। সাইড চেনে নিয়ে যাওয়ার নিয়ম কি, টার্মিনালে দেওয়া যাবে না। তাহলে কি, এই পরের কার্বন এখানে দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন দে, এই হাইড্রোজেন এখানে একটা, এটা 3টে, এটা দুটো, এটা 3টে, এটাকে বলা হয় আইসোপেন্টেন। আইসোপেন্টেন, বা এটাকে আমরা বলতে পারি এটা লং চেন। তাহলে কি হবে, 1 2 3 4 2 মিথাইল, 2 মিথাইল বিউটেন, এটাকে বলতে পারি, বলতে পারি কি 2 মিথাইল বিউটেন, পারফেক্ট। এবার লক্ষ্য কর, এখন অনেকেই এইটা ভাবে যে আচ্ছা আমি 4 কার্বনকে রেখেছিলাম, আমি আবার 4 কার্বনকেই রাখলাম, রেখে এইখানে তো 2 এ দিয়েছিলাম, আমি যদি এবার 3 এ দিই, বাট যখন এটাই দিয়েছিল এই দিক দিয়ে নাম্বারিং হয়ে 2 মিথাইল বিউটেন হয়েছিল, তখন কি হবে, এই দিক দিয়ে নাম্বারিং হয়ে সে তো সেই আবার 2 মিথাইল বিউটেনই হবে, তাই না? তাহলে কি এখানে দেওয়াও যা, এখানে দেওয়াও তাই, তাহলে 4 কার্বনকে রেখে আলাদা কোনো স্ট্রাকচার বানাতে পারবো? যখনই এরকম মনে হবে তখনই তার নামটা আগে করে নিবি, হ্যাঁ, যে না আমরা আর 4 কার্বনকে রেখে বানাতে পাচ্ছি না, এবার ক কার্বনকে রেখে বানাবো, 3 কার্বনকে রেখে। তাহলে 3 কার্বনকে রেখে পরপর 3 কার্বন রাখলাম, রেখে আমায় দুটো কার্বন সাইড চেনে নিয়ে যেতে হবে, সেই দুটো কার্বনের একটাও কি করতে পারবো না, টার্মিনালে রাখতে পারবো না। এখন মনে হতেই পারে আমি একটা মাঝখানে দিলাম, একটা টার্মিনালে দিই, যেই তুই একটা টার্মিনালে দিবি না এটার মতো সেম হয়ে যাবে, যেই তুই একটা টার্মিনালে দিবি, দেখ লং চেনে 4টে কার্বন চলে এলো, একটা সাইড চেন এটার মতো সেম হয়ে গেল। তাহলে কি সেটাকেও কি টার্মিনালে দেওয়া যাবে না, সেটা কোথায় দিতে হবে, এই মাঝখানেই দিলাম। তাহলে দেখ এই কার্বনের একটা বন্ড হয়েছে, 3টে বাকি আছে, এর 3টে হাইড্রোজেন, এর 3টে হাইড্রোজেন, এর 3টে হাইড্রোজেন, মাঝের কার্বনটা দেখ, মাঝের কার্বনটা দেখ, প্রতি কটা কি বন্ড কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে নিওপেন্টেন, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে নিওপেন্টেন, বা আইইউপিএসি নমেনক্লেচার যদি করি 1 2 3, তাহলে হবে হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে আমরা বলতে পারছি যে আমরা 3টে আইসোমার দেখতে পাচ্ছি, C5H12 দিয়ে 3টে আইসোমার তৈরি করতে পারছি, চেন আইসোমার 3টে হচ্ছে, মানতে কোনো সমস্যা? পেরে যাব। একটা বাড়িতে কাজ দিয়েছি, C6H14
এটা বাড়ির থেকে করে নিয়ে আসতে হবে কটা আইসোমার এর হবে, চেন আইসোমার কটা দেখতে পারবো এর, C6H14 এটা করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপর সেকেন্ড স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে কথা বলতে যাচ্ছি, পজিশনাল আইসোমার। আচ্ছা, পজিশন বলছে মানেই কি বুঝতে পারছি, ফাংশনাল গ্রুপ, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এদের পজিশন নিয়ে কথা বলছে, কারেক্ট। ফাংশনাল গ্রুপ, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তার পজিশন নিয়ে কথা বলছে, পারফেক্ট। লক্ষ্য করে দেখ, আমি যদি এই কম্পাউন্ডটাকে নিই CH3 bond CH double bond CH bond CH3 1 2 3 4 এটার নাম কি রে, বিউট 2 ইন, এটার নাম কি রে, বিউট 2 ইন। আর এটাই যদি আমি এই কম্পাউন্ডটাকে নিই CH2 double bond CH bond CH2 bond CH3 1 2 3 4 এটাকে আমরা বলি কি বিউট 1 ইন, এটাকে আমরা বলি কি বিউট 1 ইন। দেখ, বিউট 2 ইন বল বা বিউট 1 ইন বল দুটোরই কি হবে C4H8, C4H8। লক্ষ্য করে দেখ যে এটাই বিউট 2 ইন, এটাই বিউট 1 ইন। ডাবল বন্ডের পজিশনকে তুই যদি লোকেট করিস তাহলে দেখবি এটাই ডাবল বন্ড কোথায় আছে 2 আর 3 এর মাঝখানে, এখানে কি আছে 1 আর 2 এর মাঝখানে, মিনিমাম কার্বন হিসাবে এটাই আছে কত 2, ওটাই কত আছে 1। তাহলে আমরা এই দুটোকে আমরা কি বলতে পারছি রে, পজিশনাল আইসোমেরিজম বলতে পারছি। কি পজিশন, শুধু ডাবল বন্ডের পজিশন চেঞ্জের জন্য কি হয়েছে, ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি হয়েছে, কারেক্ট, মানতে কোনো সমস্যা। এদেরকে আমরা বলি কি পজিশনাল আইসোমেরিজম। যদি এটা এরকম হয় CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড ওয়েজ, এটা যদি এটা হয় CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড ওয়েজ, লক্ষ্য কর 1 2 3, দেখ প্রোপান 1 অল, প্রোপান 1 অল, প্রোপান 1 অল। আর এটাই যদি এটা হয় 1 2 3, এটাকে আমরা বলবো প্রোপান 2 অল, পারফেক্ট। এটা কি হচ্ছে প্রোপান 1 অল, এটা কি হবে প্রোপান 2 অল, পারফেক্ট। এদেরকে আমরা বলছি কি পজিশনাল আইসোমার। পারবো? হ্যাঁ। আচ্ছা, আমাকে এটা বলতো তোরা একটু, বেঞ্জিন রিং OH এটাকে কি বলা হয়, ফেনল, শিখে এসছি আজকে, হ্যাঁ। আচ্ছা, এই পজিশনে NO2 আছে, তাহলে কি বলা হবে, অর্থো নাইট্রোফেনল। এটার এই পজিশনে NO2 আছে, তাহলে কি হবে মেটা নাইট্রোফেনল। যদি এই পজিশনে NO2 থাকে তাহলে কি হবে রে, প্যারা নাইট্রোফেনল। তাহলে লক্ষ্য করে দেখ, এরাও কি হবে রে, এরাও কি হবে পজিশনাল আইসোমার, তাই না, অর্থো মেটা প্যারা এরাও কি হবে পজিশনাল আইসোমেরিজম দেখাচ্ছে। মানতে কোনো সমস্যা, মানতে কোনো সমস্যা রে, ক্লিয়ার, কোনো অসুবিধা, পেরে যাব। তাহলে অর্থো নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল তিনটেই হচ্ছে কি পজিশনাল আইসোমার, কারেক্ট, মানতে কোনো অসুবিধা, পেরে যাব রে, ক্লিয়ার। এরপরেরটায় আমরা যাচ্ছি ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখতে। কি দেখতে যাচ্ছি, ফাংশনাল গ্রুপ। তোদেরকে একটু মাথায় রাখতে হবে যে অ্যালকোহল অ্যান্ড ইথার, অ্যালকোহল আর ইথার এরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখায়। অ্যালকোহল আর ইথার এরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখায়। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন
এরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখায়। অ্যাসিড অ্যান্ড এস্টার এরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখায়। কিভাবে মনে রাখবো? অ্যালকোহলের সঙ্গে ইথার, অ্যালডিহাইডের সঙ্গে কিটোন, অ্যাসিড আর এস্টার, এই গ্রুপগুলোকে মাথায় রাখ। অ্যালকোহলের সঙ্গে ইথার ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখাবে। আচ্ছা তুই বলতো আমাকে সময়টা, অ্যালকোহল অ্যান্ড ইথার ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখাচ্ছে, ইথার তৈরি হওয়ার জন্য মিনিমাম কটা কার্বন লাগে? ইথারের ফাংশনাল গ্রুপটা কি? কারেক্ট, মানে কি ইথারের ফাংশনাল গ্রুপ হচ্ছে বন্ড ও বন্ড, বোথ সাইড কি লাগবে? একটা একটা কার্বন লাগবে, তাই না? বোথ সাইড একটা একটা কার্বন লাগবে। তাহলে মিনিমাম ক কার্বন লাগবে ইথার তৈরি হতে গেলে? দুটো কার্বন লাগবে। অ্যালকোহল তো এক কার্বনেও হতে পারে, বাট ইথার হতে গেলে মিনিমাম দু কার্বন লাগবে। তাহলে আমায় দু কার্বনের একটা কম্পাউন্ড নিতে হচ্ছে। মনে রাখ, অ্যালকোহল আর ইথারের জন্য এইভাবে মাথায় রাখ, তিনটের জন্যই আলাদা আলাদা ভাবনা ভাবিয়ে দিচ্ছি। অ্যালকোহলে যতগুলো কার্বন, দুটো কার্বন নিতেই হচ্ছে, কারণ ইথার করার জন্য, অ্যালকোহল ইথারের জন্য যতগুলো কার্বন, তার ডাবলের থেকে দুটো হাইড্রোজেন এক্সট্রা, তার সঙ্গে একটা ও হলে হবে এর মলিকিউলার ফর্মুলা। যতগুলো কার্বন অ্যালকোহল ইথারের জন্য ভাবছি, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেনের থেকে দুটো হাইড্রোজেন এক্সট্রা, আর তার সঙ্গে ও, তার মানে কি দুটো কার্বন আছে, তাহলে কি হবে ইন্টু 2 প্লাস 2, মানে কটা? 6টা কার্বন, এই 6টা হাইড্রোজেন, আর তার সঙ্গে একটা ও হলে হবে কি? ইথার। তাহলে যতগুলো কার্বন তার ডাবলের থেকে দুটো হাইড্রোজেন বেশি, আর তার সঙ্গে কি হবে? একটা ও হলে হবে কি? অ্যালকোহল আর ইথারের মলিকিউলার ফর্মুলা তৈরি করতে পারবো জেনারেল ফর্মুলা থেকে। কারেক্ট। তাহলে লক্ষ্য কর, C2H6O, আমি যদি একটা অ্যালকোহল বানাতে বলে তার ফাংশনাল গ্রুপ কি রে? OH। কটা কার্বন আছে? তাহলে দুটো কার্বনকে পরপর বসিয়ে দিলাম, বন্ড সি বন্ড। তাহলে এর কটা বন্ড বাকি আছে? একটা হয়ে গেছে, তিনটে বাকি আছে, দুটো হয়ে গেছে, দুটো বাকি আছে, দুটো কার্বন। তাহলে 1 2, নাম কি হবে? ইথানল। তাহলে এটার নাম কি? ইথানল। এবার তুই যদি ইথার বানাস, ইথারে কি হবে রে? বন্ড ও বন্ড, বোথ সাইড একটা একটা করে কার্বন লাগবে। এই কার্বনে একটা বন্ড হয়ে গেছে, তাহলে তিনটে বন্ড, তিনটে হাইড্রোজেন, এর তিনটে হাইড্রোজেন। দেখ এর কাছেও কি আছে? C2H6O, ওর কাছেও কি আছে? C2H6O। বাট ডিফারেন্স কি এখানে? এটাই ফাংশনাল গ্রুপ অ্যালকোহল, এখানে ফাংশনাল গ্রুপ কে? ইথার। তাহলে ইথারের সঙ্গে অ্যালকোহল অলওয়েজ কি হবে? ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখাবে। তাহলে এটার নাম কি হবে? ডাই মিথাইল ইথার। কি হবে? ডাই মিথাইল ইথার। তুই বলতো রে রৌনক, অ্যালডিহাইড অ্যান্ড কিটোনে মিনিমাম কটা কার্বন লাগে? আচ্ছা অ্যালডিহাইডের কমন এ কি ফর্মুলা কি? হ্যাঁ, CHO হচ্ছে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইডের। আর কিটোনের বন্ড সি ডাবল বন্ড ও বন্ড। কারেক্ট। তাহলে সি ডাবল বন্ড ও দিয়ে আমরা কিটোনকে বুঝি, আর CHO দিয়ে আমরা অ্যালডিহাইডকে বুঝি। কিটোন হতে গেলে মিনিমাম কটা কার্বন লাগে? কিটোন হতে গেলে মিনিমাম কটা কার্বন লাগে? সি ডাবল বন্ড হয়ে বোথ সাইড কার্বন থাকতে হবে, তাই না? যে কোনো একদিকে যদি হাইড্রোজেন এসে যায় তাহলে তো অ্যালডিহাইড হয়ে গেল। তাহলে কিটোন হতে গেলে মিনিমাম কটা কার্বন লাগবে? তিনটে। তাহলে মাথায় রাখ, এর কমন ফর্মুলা থেকে ভাববো, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন। কি বললাম? যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন। এই দেখে তুই বুঝতে পেরে যাবি, তুই যদি দেখিস যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন আছে, তাহলে বুঝবি ও এটা তার মানে অ্যালডিহাইড আর কিটোন আছে। অ্যালডিহাইড আর কিটোন তৈরি হবে। 3 কার্বনের কম হলে শুধুমাত্র অ্যালডিহাইডই তৈরি হবে, 3 থেকে অ্যালডিহাইড কিটোন দুটোই তৈরি হবে। পারফেক্ট। একটা অ্যালডিহাইড বানাচ্ছি রৌনক, অ্যালডিহাইড কি হবে? CHO, সি ডাবল বন্ড ও বন্ড এইচ। এই বন্ডে কটা কার্বন? আর তিন, একটা হয়ে গেছে, আর কটা কার্বন পড়ে আছে? দুটো। এই বন্ড সি, ভাবতে পারছি? তাহলে এর কটা বন্ড বাকি আছে? তিনটে। এর কটা বন্ড বাকি আছে? দুটো। পারফেক্ট, বুঝতে পেরে গেছি।
এবার এটাই আয়, কটা কার্বন? 1 2 3, একটাই তো সি ডাবল বন্ড, তাই না? সি ডাবল বন্ড, এদিকে তাহলে কি হবে? CH3, এটা কি হবে? CH3, কারেক্ট। তাহলে নাম কি হবে? 1 2 3 কি? প্রোপানল, প্রোপানল। এটা কি হবে? 1 2 3 প্রোপানন বা প্রোপান 2 ওন। চিন্তা করে দেখ, এর কাছেও C3H6O আছে, ওর কাছেও C3H6O আছে, বোথ আর ফাংশনাল গ্রুপ আইসোমার। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? লক্ষ্য কর, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেনের সঙ্গে যদি দুটো ও থাকে, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেনের সঙ্গে যদি দুটো ও থাকে, সেটা দেখেই বুঝতে পেরে যাব এটা হচ্ছে অ্যাসিড আর এস্টার। এটা কি হবে? অ্যাসিড আর এস্টার। লক্ষ্য কর, অ্যাসিড এর ফাংশনাল গ্রুপ কি? সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইচ। কটা কার্বন বাকি আছে? দুটো কার্বন আরো বাকি আছে। তাহলে এর কটা বন্ড বাকি আছে রে? তিনটে। এর কটা বন্ড বাকি আছে? দুটো, কারেক্ট। নাম কি হবে? 1 2 3, নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক, নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড। পারফেক্ট। আর এটাই যদি এস্টার বানাতে হয়, এস্টারের মেন ভাবনা কি? এস্টারের মেন ভাবনা কি? এস্টারের মেন ভাবনা হচ্ছে এই ওয়ের সঙ্গে কখনোই হাইড্রোজেন রাখা যাবে না। আমার তো দুটো কার্বন আছে, ইজিলি আমি এইদিকে একটা কার্বন রাখি, এইদিকে একটা কার্বন রাখি, একটা বন্ড হয়েছে তিনটে হাইড্রোজেন, একটা বন্ড হয়েছে তিনটে হাইড্রোজেন। নাম কি? মিথাইল। দু কার্বনের অ্যালকানয়েড, তাহলে কি হবে? মিথাইল ইথানয়েড। নাম কি? মিথাইল ইথানয়েড। নাম হচ্ছে কি? মিথাইল ইথানয়েড। তাহলে দেখ, এর কাছেও কি আছে? C3H6O2, ওর কাছেও কি আছে? C1 2 3, H কটা? তিনটে তিনটে ছটা, আর দুটো ও, ওর কাছেও কি আছে? C3H6O2। তাহলে সেম মলিকিউলার ফর্মুলা, বাট এখানে যে ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে, কিসের জন্য তৈরি হচ্ছে? ফাংশনাল গ্রুপের জন্য। এরম নয় অ্যালকোহলের সঙ্গে কিন্তু অ্যাসিডের হবে, তা নয়, এটা কিন্তু ফিক্সড। কি? অ্যালকোহলের সঙ্গে অলওয়েজ ইথারের, অ্যালডিহাইডের সঙ্গে অলওয়েজ কিসের হবে? কিটোনের। আর কি? অ্যাসিডের সঙ্গে অলওয়েজ কার হবে? এস্টারের হবে। এইভাবে আমায় মাথায় রাখতে হবে। আর দেখে বুঝবো কি করে? তোকে ধর বলে দিয়েছে এই দুটোর মধ্যে কি ধরনের আইসোমেরিজম দেখাবে, তুই দেখে বুঝবি কি করে? তুই যদি দেখিস কার্বনের ডাবল হাইড্রোজেনের সঙ্গে একটা ও লেগে আছে, তাহলে সেটা বুঝবো অ্যালডিহাইড আর কিটোন। কার্বনের সংখ্যা যা, তার ডাবল হাইড্রোজেনের সঙ্গে যদি দুটো লেগে থাকে, তাহলে অ্যাসিড আর এস্টার। কার্বনের সংখ্যা যা, তার ডাবলের থেকে দুটো হাইড্রোজেন এক্সট্রা, তার সঙ্গে যদি একটাও লেগে থাকে, তাহলে সেটা অ্যালকোহল আর ইথার। পারফেক্ট, পারবো? তাহলে প্রথম তিনটে পার্ট আমরা শিখে গেছি। কি কি? চেন আইসোমার, পজিশনাল আইসোমার, আর ফাংশনাল গ্রুপ আইসোমার। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাব, ক্লিয়ার? এখানে পরপর পরপর যারা বাংলা ভার্সন, তারা বই বাড়ি গিয়ে দেখিস, আইসোমেরিজম দেখবি, পরপর পরপর দেখতে পাবি। ডেফিনেশনটা একবার পড়ে ফেলবি, পড়ে এক্সাম্পলগুলোকে একটুখানি পরপর পরপর দেখে নিবি। এই এক্সাম্পলগুলোই আছে, এবং বইয়ে এক্স্যাক্টলি যা যা এক্সাম্পল আছে আমি সেই অনুযায়ী সেই এক্সাম্পলগুলোই এখানে তুলে রেখেছি, ঠিক আছে? কি? চেন আইসোমার ডেফিনেশন। চেন আইসোমারের জন্য কি দেখছি? দেখ, নর্মাল বিউটেন আর আইসোবিউটেন। পারফেক্ট। দেখ, নর্মাল বিউটেন আর আইসোবিউটেন একটু আগে শিখিয়ে এসেছি, এরা কি? চেন আইসোমার। C5H12 দিয়ে কি কি তৈরি হতে পারে? তিনটে তৈরি হতে পারে, তাই না? কি কি তৈরি হবে? নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন আর নিওপেন্টেন। তাহলে কি? তিনটে আইসোমার, তিনটে চেন আইসোমার তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে ক্লিয়ার, আমরা জানি। এরপর দেখেছি কি? পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমারিজম দেখছি কি? পজিশন চেঞ্জ, মানে কি? ধর ট্রিপল বন্ডের পজিশন চেঞ্জ, 1 আর 2 এর মধ্যে আছিস, আর একটা ধর 2 আর 3 এর মধ্যে আছে, তাহলে কি হবে? একটাই 1 আইন, একটাই কি হবে? 2 আইন। তাহলে যদি এরকম হয়, তাহলে দেখতে পাচ্ছি, দেখ এখানে কি হচ্ছে? CH3 CH2 CH2OH, 1 অল আছে। আর এটা কি? CH3 CH, এটা CH হবে, হ্যাঁ, CH OH CH3, তাহলে কি হবে?
প্রোপান 2 অল আছে। তাহলে প্রোপান 1 অল আর প্রোপান 2 অল বোথ আর পজিশনাল আইসোমার। মানতে কোনো সমস্যা? নাম করে নিতে পারছিস সঙ্গে সঙ্গে। বিউট 1 আইন, বিউট 1 আইন and বিউট 2 আইন both are পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার এইভাবে তো বলতেই পারছি। তার সঙ্গে সঙ্গে অর্থো, মেটা, প্যারা এগুলোকেও আমরা কি বলছি? পজিশনাল আইসোমার। দেখ লক্ষ্য কর, এটা কি অর্থোনাইট্রোফেনল। দেখ অর্থোনাইট্রোফেনল বা 2 নাইট্রোফেনল, এটা কি 3 নাইট্রোফেনল বা মেটানাইট্রোফেনল, এটা কি হবে 4 নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল। এই তিনটেই কি হবে? পজিশনাল আইসোমার। পজিশন চেঞ্জ হচ্ছে তাই জন্য কি এর কি সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেন হয়েছে? ফাংশনাল গ্রুপও সেম আছে, শুধু পজিশনটা তার চেঞ্জ হচ্ছে তাই জন্য তাকে বলা হচ্ছে পজিশনাল আইসোমার। কারেক্ট? মানতে কোনো সমস্যা নেই। এরপর দেখতে গেছিলাম কি? দেখলাম কি ফাংশনাল গ্রুপ আইসোমার। ফাংশনাল গ্রুপ আইসোমার দেখার জন্য আমাকে কি কি দেখতে হবে? কি কি দেখতে হবে? অ্যালকোহল, ইথার ফাংশনাল গ্রুপ আইসোমার। অ্যালডিহাইড আর কিটোন একসঙ্গে কি ফাংশনাল গ্রুপ আইসোমার দেখাবে। আর কি অ্যাসিড এন্ড এস্টার একই সঙ্গে কি দেখাবে? ফাংশনাল গ্রুপ আইসোমার দেখাবে। দেখ ইথার আর অ্যালকোহল কি হবে? সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আসার জন্য ডিফারেন্ট স্ট্রাকচার হয়েছে, তাই জন্য এদেরকে আমরা বলছি কি ফাংশনাল গ্রুপ আইসোমার। অ্যালডিহাইড এন্ড কিটোন সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আসার জন্য এরা কি হবে? ফাংশনাল গ্রুপ আইসোমার। মানতে কোনো সমস্যা নেই। এরপর যেটা পড়তে যাব আমরা, সেটা হচ্ছে মেটামেরিজম। মেটামেরিজম টপিকটাকে একটু ভালো করে বোঝ। সেম ফাংশনাল গ্রুপের যতগুলো আমরা আইসোমার তৈরি করতে পারবো তাকেই আমরা বলবো হচ্ছে মেটামার। বাট এই ফাংশনাল গ্রুপগুলো সিলেক্টেড। কিরকম? যে ধর বন্ড সি ডাবল বন্ড ও এর বোথ সাইড অ্যালকিল গ্রুপকে তুই চেঞ্জ করতে পারিস না। আর ইকুয়াল টু ও আর ড্যাশ হতে পারে, আবার আর নট ইকুয়াল টু ও আর ড্যাশ হতে পারে। মানে এইদিকে 1 কার্বন নিলে ওইদিকে 2 কার্বন নিয়েছিস, এদিকে 3 কার্বন নিয়েছিস ওইদিকে 2 কার্বন নিয়েছিস। কারেক্ট? মানে আমি জাস্ট বলছি আর কি কথার কথা। অ্যালকিল গ্রুপটা চেঞ্জ হতে পারে। বা ধর বন্ড ও বন্ড, এখানে ধর আর ড্যাশ আছে, এখানে ধর আর আছে, তাই না? তাহলে কি সেম অ্যালকিল গ্রুপও থাকতে পারে, আবার কি ডিফারেন্ট অ্যালকিল গ্রুপও থাকতে পারে, তাই না? এই ধরনের ফাংশনাল গ্রুপগুলো বা এস ধর মাঝখানে আছে, এই ধরনের ফাংশনাল গ্রুপগুলোর যে অ্যালকিল গ্রুপ চেঞ্জের জন্য যে ধরনের আইসোমার দেখা যায় এদেরকে আমরা বলি হচ্ছে কি মেটামার। এদেরকে আমরা বলছি কি মেটামার। আমি একটা ইথারের দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য কর। ইথারের দেখাচ্ছি। আচ্ছা আমায় কেউ বলবি ইথার হতে গেলে কার্বনের সংখ্যা যা তার ডাবলের থেকে 2টো হাইড্রোজেন এক্সট্রা, তার সঙ্গে একটা ও, তাহলে 4 কার্বনের ইথার হতে গেলে কি হতে হবে? C4H কত হবে? 10, তার সঙ্গে ও। মানতে কোনো সমস্যা নেই, এটা দিয়ে ইথার বানাতে পারবো। আচ্ছা ইথারের ফাংশনাল গ্রুপ কি? বন্ড ও বন্ড। তাহলে ইথারের ফাংশনাল গ্রুপ যদি বন্ড ও বন্ড হয়, দেখ কটা কার্বন আছে? 4টে কার্বন। আগে এইদিকে 2টো কার্বন দে, এইদিকে 2টো কার্বন দে, পারফেক্ট, একটা হলো। তাহলে কি এটার নাম কি হবে? CH3 CH2 CH2 CH3। তুই যদি আইপিএসসি নেম করিস ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। কারেক্ট? মানতে কোনো সমস্যা? এরপর আর কি করতে পারিস বলতে অ্যালকিল গ্রুপ চেঞ্জ করে? বন্ড ও বন্ড, এইদিকে 3 কার্বন রাখলি, এইদিকে 3 কার্বন রাখলি, এইদিকে 1 কার্বন রাখলি, পারফেক্ট। তাহলে কটা হাইড্রোজেন দেখ? 3টে, 2টো, 2টো, 3টে। তাহলে এটা কি হবে? মিথক্সি 1 2 3। তাহলে কি হবে? মিথক্সি, আমরা কি জানি এটা 1 2 1 এই আছে তাই জন্য নাম্বারিং করি না, মিথক্সি প্রোপেন বলে নাম্বারিং করে দিই, তাই না? স্মলার অ্যালকক্সি গ্রেটার অ্যালকেন, যেদিকে কম নাম্বার কার্বন সেটা অ্যালকক্সি, যেদিকে বেশি নাম্বার কার্বন সেটা কি হবে? অ্যালকেন হিসেবে নাম হয়। তাহলে কি স্মলার অ্যালকক্সি মিথক্সি আর গ্রেটার অ্যালকেন প্রোপেন তৈরি হয়েছে। কারেক্ট? মানতে কোনো সমস্যা নেই।
দেখ আর কিছু বানাতে পারবো কি, আরো একটা বানাতে পারবো। লক্ষ্য কর এই মিথক্সি গ্রুপটা, ওখানে দেখ 1 নাম্বার কার্বনের সঙ্গে লেগে আছে, সেটাই যদি 2 নাম্বার কার্বনের সঙ্গে লাগে, 2 নাম্বার কার্বনের সঙ্গে যদি লাগে মিথক্সি গ্রুপটা, তাহলে কি হচ্ছে দেখ এখানে হাইড্রোজেন কটা, 3টে, এখানে দেখ একটা, এখানে কটা, 3টে, এখানেও দেখ সি কত হলো 1 2 3 4, হাইড্রোজেন কত 3টে 3টে 6টা, 3টে 9টা, আর একটা 10টা, আর একটা অক্সিজেন। তাহলে এর কাছেও কি আছে C4H10O। তাহলে মিথক্সি গ্রুপটা কার সঙ্গে লেগে আছে 1 2 3 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই জন্য এটাকে আমরা বলবো 2 মিথক্সি 2 মিথক্সি প্রোপেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে চিন্তা কর এখানে সেম অক্সিজেনের অ্যালকিল গ্রুপ, অক্সিজেনের বোথ সাইড অ্যালকিল গ্রুপ চেঞ্জ করে আমরা ক ধরনের মেটামার তৈরি করতে, এটাকে বলা হচ্ছে কি মেটামার তৈরি হলো কটা, 3টে মেটামার। তাহলে এদেরকে বলা হচ্ছে কি মেটামেরিজম। কি অ্যালকিল গ্রুপ শুধু চেঞ্জ করে, সেটা সি ডাবল বন্ড ও এরও হতে পারতো, সি ডাবল বন্ড ও বোথ সাইড আর অ্যালকিল গ্রুপ আছে, সেই অ্যালকিল গ্রুপ চেঞ্জ করে আমরা মেটামার ফর্ম করতে পারছি। মানতে কোনো সমস্যা? পারবো। তাহলে কোন কোন ফাংশনাল গ্রুপ? বন্ড ও বন্ড, বন্ড এস বন্ড, বন্ড এনএইচ বন্ড, বন্ড সিও বন্ড, এই ফাংশনাল গ্রুপগুলো জেনারেলি এদের দুপাশের অ্যালকিল গ্রুপ চেঞ্জ করার মাধ্যমে আমরা যে আইসোমার গুলোকে পাবো তাদেরকেই বলা হবে কি মেটামার। কারেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাব। এটা গেল হচ্ছে কি মেটামেরিজম। তাহলে কটা শিখলাম আমরা এখনো পর্যন্ত শিখলাম কটা, 4টে। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে ফার্স্ট কি শিখেছি, চেন, পজিশনাল, ফাংশনাল গ্রুপ আইসোমার, আর একটা কি মেটামেরিজম। ফিফথ শিখতে যাচ্ছি ওপেন চেন ক্লোজ চেন, বা বলতে পারি রিং চেন আইসোমেরিজম। রিং তার সঙ্গে চেন, বা ওপেন চেন ক্লোজ চেন, তুই যেমন ভাবে বলবি। আচ্ছা, রিং করতে গেলে মিনিমাম কটা কার্বন লাগবে? 3টে। তাহলে মিনিমাম 3টে কার্বন যদি রিং করতে গিয়ে লাগে, তাহলে দেখ 2টো হাইড্রোজেন 2টো হাইড্রোজেন 2টো হাইড্রোজেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই? মানতে কোনো সমস্যা নেই? লক্ষ্য কর তাহলে এটাকে রে সাইক্লোপ্রোপেন, এটাকে সাইক্লোপ্রোপেন। তাহলে এর কাছে কি কি আছে রে, C3H6। একটু ভেবে দেখ কার্বনের ডাবল হাইড্রোজেন কোথায় থাকে, অ্যালকিনদের হয় না? তাহলে দেখ তুই 3 কার্বনের একটা অ্যালকিন বানা, CH3 বন্ড C, আচ্ছা শুধু কার্বন দিয়ে লেখ C, এখানে একটা ডাবল বন্ড দে, তাহলে 2টো হাইড্রোজেন, এর একটা হাইড্রোজেন, এর কটা হাইড্রোজেন হবে 3টে। তাহলে দেখ CH3 CH ডাবল বন্ড CH2, এর কাছে কি আছে C3H6। তাহলে 3টে C 6টা হাইড্রোজেন আছে, ওর কাছেও 3টে C 6টা হাইড্রোজেন আছে। তাহলে আমরা এটা বলতে পারছি যে এটা ওপেন চেন বা চেন, আর ওটা কি ক্লোজ চেন বা রিং। তাহলে রিং চেন আইসোমেরিজম শো করেছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? এটা ছাড়াও আরেকটাও শো করে। ধর এটাকে নিয়েছি আমরা প্রোপিন, সাইক্লোপ্রোপিন, হাইড্রোজেন সংখ্যা আরো একটা কমে গেল না? হ্যাঁ, এখানে দেখ তাহলে কি হলো C3H কত রে 4, C3H4। দেখ অ্যালকাইনে তাই হয়, ডাবলের থেকে 2টো হাইড্রোজেন কম হলে অ্যালকাইন হয়, তাই না? তুই 3 কার্বন দিয়ে অ্যালকাইন বানা, ট্রিপল বন্ড CH, দেখে 4টে বন্ডই হয়ে গেছে, এর কটা বন্ড আছে 3টে বন্ড আছে, তাই না? তাহলে কি হচ্ছে এটা ওপেন চেন ক্লোজ চেন আইসোমেরিজম। কি হচ্ছে অ্যালকাইনের সঙ্গে কে দেখাচ্ছে, সাইক্লোর অ্যালকিন। পারফেক্ট, তাহলে এরা হচ্ছে কি ওপেন চেন ক্লোজ চেন আইসোমেরিজম শো করছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাব। তাহলে এইটা শিখলাম আমরা কি ওপেন চেন ক্লোজ চেন আইসোমেরিজম, রিং চেন আইসোমেরিজম বা ওপেন চেন ক্লোজ চেন আইসোমেরিজম শিখে গেছি। লাস্ট পার্ট যেটা শিখতে যাব সেটা হচ্ছে টটোমেরিজম। যেটা শিখতে যাব সেটা হচ্ছে কি টটোমেরিজম, টটোমার। এই টপিকটা বোর্ডসের ক্লাসে অতটাও
ডিটেলে নেই, শুধু আপাতত টটোমার অনেক ধরনের টটোমেরিজম অনেক ধরনের পার্ট দেখায়। টটোমেরিজম মেনলি এই পার্ট থেকে যা স্টেবিলিটির কোশ্চেন বা যা মানে একটু অ্যাডভান্স কোশ্চেন আসবে সেগুলো সব জেই নিটের জন্য আসে। বাট বোর্ডসে টটোমেরিজম কি সেটা জেনে রাখতে হবে, কারণ যে মেকানিজমগুলো করতে যাব ধর সেই টাইমে মাঝখানে টটোমেরিজমের ভাবনা ভাবাবো, সেটা তোদেরকে ভাবতে হবে। ঠিক আছে, টটোমেরিজম যার বাংলা মানে কিভাবে ভাববো, টটোমেরিজম হচ্ছে কি একটা গতিশীল সাম্যাবস্থা, মানে কি সেটা একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে আছে। টটোমেরিজম দেখাতে গেলে দুটো শর্ত আছে। টটোমেরিজম কারা দেখাবে, কোন কম্পাউন্ড টটোমেরিজম দেখাবে? টটোমেরিজম দেখাতে গেলে কম্পাউন্ডে সি ডাবল বন্ড ও মানে এরকম একটা পাই বন্ড থাকতে হবে, সেটা সি ডাবল বন্ড এনএইচও হতে পারে। কারেক্ট, অনেক ধরনের টটোমেরিজম দেখা, আমি এক টাইপ দেখতে যাচ্ছি, কিটো গ্রুপ থাকতে হচ্ছে। কারেক্ট, আর এই ফাংশনাল গ্রুপের সঙ্গে যে কার্বনটা ডিরেক্টলি অ্যাটাচ থাকে সেই কার্বনকে আমরা বলি আলফা কার্বন। সেই আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় হচ্ছে আলফা হাইড্রোজেন। সি ডাবল বন্ড ও পার্ট থাকতে হবে, আর মিনিমাম একটা আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে কম্পাউন্ডে, তবে সে টটোমেরিজম দেখানোর জন্য উপযুক্ত। কারেক্ট, তাহলে কি হবে যে সি ডাবল বন্ড ও পার্ট থাকতে হবে আর একটা মিনিমাম একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখানেও আমি ধর তিনটে হাইড্রোজেন নিয়ে নিলাম, এটাও তিনটে আলফা হাইড্রোজেন, বাট এটা আমার দরকার নেই, একদিকে থাকলেই হবে। কি হয়, এর একটা গতিশীল সাম্যাবস্থায় থাকে। কি হয়, এখান থেকে যে কোনো একটা আলফা হাইড্রোজেন কি হবে, ওয়ের সঙ্গে গিয়ে অ্যাটাচ হবে, এই বন্ডটা এখানে পড়ে ডাবল বন্ড তৈরি হবে। কিরকম দেখ, লক্ষ্য কর, আমি আরেকবার লিখছি, বন্ড সি এইচ এইচ, বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড সি এইচ এইচ এইচ। দেখ লক্ষ্য কর ভালো করে, অক্সিজেনের এই পাই বন্ডটা ব্রেক করলো, সি এর একটা বন্ড করলো, ও এর একটা বন্ড করলো, পারফেক্ট। এবার এই হাইড্রোজেনটা কার সঙ্গে গিয়ে লাগলো, ও এর সঙ্গে গিয়ে লাগলো, এই বন্ডটা আর এই বন্ডটা কি হবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি করলো। দেখ এর কাছেও যা যা আছে এর কাছেও তাই তাই আছে, আলাদা কিছুই হয়নি, শুধু কি হয়েছে, এর হাইড্রোজেনটা ওয়ের সঙ্গে গিয়ে অ্যাটাচ হয়েছে, এই পাই বন্ডটা এখানে পড়ে ডাবল বন্ড তৈরি হয়েছে। এখানে শুধু এখানে কি ছিল, কিটো গ্রুপ ছিল, এখানে কিটো গ্রুপ ছিল, আর এখানে তৈরি হয়েছে কি ইন আর অল, এখানে তৈরি হয়েছে কি ইন অল। এটাকে বলা হয় কিটো ইনল টটোমেরিজম। কি হয়, একটা জারে ধর তুই, এটা CH3CO CH3, এটা ধর একটা জারে অ্যাসিটোন রাখা আছে, পারফেক্ট। একটা জারে যখন অ্যাসিটোন রাখা আছে সেটার মধ্যে কিছুটা পার্ট স্টেবিলিটির উপর ডিপেন্ড করে যে কোনটা কতটা পার্সেন্টেজ থাকবে, যে কিছুটা পার্ট থাকবে কি অ্যাসিটোন পার্টে, কিছুটা থাকবে কি এই ইনল ফরমেশনে। তাহলে ইনল থেকে কিটো, কিটোর থেকে ইনল, এটা কি থাকে, চলতেই থাকে। এটাকে আমরা বলি কি, সেটা একটা গতিশীল সাম্যাবস্থা, ডায়নামিক ইকুইলিব্রিয়ামে আছে, এটাকে আমরা বলছি কি টটোমেরিজম। এটাকে আমরা বলি কি টটোমেরিজম। কারেক্ট, তাহলে টটোমেরিজম হওয়ার জন্য ধর তাহলে কি লাগছে, সি ডাবল বন্ড ও, এদিকে ধর এইচ আছে, এই এইচটা কিন্তু, এই এইচটা কি আলফা হাইড্রোজেন, এই এইচটা আলফা হাইড্রোজেন না, কোন এইচটা আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে আলফা কার্বন, এর সঙ্গে লেখা আছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন কার সঙ্গে গিয়ে লাগছে, ওয়ের সঙ্গে, এই পাই বন্ডটা এখানে পড়বে, তাহলে তৈরি হবে কি, তৈরি হবে কি সি এইচ 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 বন্ড সি বন্ড এইচ ডাবল বন্ড ও ছিল, কি হলো পাই বন্ডটা ব্রেক করলো, ওয়ের একটা বন্ড খুললো, সি এর একটা বন্ড খুললো, যে কোনো একটা আলফা হাইড্রোজেন ওয়ের সঙ্গে গিয়ে বসলো, এই কার্বনের বন্ডটা এই বন্ডটা জুড়ে এখানে ডাবল বন্ড তৈরি হলো। দেখ ইন অল তৈরি হয়েছে, ইন অল তৈরি হয়েছে, আর এটা কি কিটো গ্রুপ, তাহলে এটাকে আমরা বলছি কি কিটো ইনল টটোমেরিজম। কারেক্ট, এই যে ডাবল বন্ড আছে ইন আর ওয়েচ আছে তাই জন্য অল, তাই জন্য কি বলা হচ্ছে ইন অল।
আর সিও গ্রুপটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে ইনল তৈরি হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় কি কিটো ইনল টটোমেরিজম। কিটো থেকে ইনল হচ্ছে, ইনল থেকে কিটো হচ্ছে, কারেক্ট। এটা যখন যেই নিটের জন্য পড়বি সেখানের ক্ষেত্রে কোনটা বেশি স্টেবল, কোনটা কতটা পার্সেন্টেজে আছে, এর স্টেবিলিটি কিসের কিসের উপর ডিপেন্ড করে, সেগুলো পর পড়ে তোদেরকে জানতে হবে। বাট এখানের জন্য শুধুমাত্র কিটো ইনল টটোমেরিজম কি এইটা শুধু জানলেই হবে। তার জন্য কি দরকার, দুটো ভাবনা ভাবতে হবে, দুটো শর্ত লাগবে। একটা কি, সি এর সঙ্গে একটা ডাবল বন্ডে কেউ থাকতে হবে, মানে পাই বন্ড প্রেজেন্ট থাকতে হবে, আনস্যাচুরেশন থাকতে হবে, সি ডাবল বন্ড ও আছে ধর, আর তার সঙ্গে একটা মিনিমাম একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলেই তাকে আমরা বলবো কি টটোমার হবে, কারেক্ট। তাহলে টটোমেরিজম কন্ডিশন কি, মিনিমাম একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর 2 নাম্বার পয়েন্ট কি হচ্ছে যে সিও এনও বা সি ডাবল বন্ড এনএইচ এই ধরনের গ্রুপ থাকতে হবে যারা কিনা পাই বন্ডটাকে শিফট করিয়ে ইনটা তৈরি করবে, আর ডাবল বন্ড ও যেইটা আছে সেটা কি হবে, ওইচটা তৈরি করবে, পারফেক্ট। এই হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। এইটা পর্যন্ত কিটো ইনল টটোমেরিজম পর্যন্ত হচ্ছে এটা 99.7% কিটো থাকে, আর এটা কত 0.3% ইনল ফরমেশন থাকে। কোনো কোনো ক্ষেত্রে ইনল ফরমেশন একটু বেশি থাকে, কিটোটা কম থাকে, সেগুলো ডিপেন্ড করছে স্টেবিলিটির ওপর। এটা হচ্ছে কি কিটো ইনল টটোমেরিজম। পড়লাম আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজম। 6 ধরনের কেস ভেবেছি। স্ট্রাকচারাল আইসোমেরিজম, আইসোমেরিজমের মধ্যে দুটো পার্ট, স্ট্রাকচারাল আর স্টিরিও। স্ট্রাকচারাল পার্টটা চেন, পজিশনাল, ফাংশনাল গ্রুপ আইসোমার, মেটামেরিজম, রিং চেন আইসোমেরিজম, টটোমেরিজম। এই 6টা কেস পড়ে ফেলেছি। সামনের দিন পড়বো কি স্টিরিও আইসোমেরিজম, এন্ড ওর সঙ্গে এফেক্টেও সামনের দিন ঢুকে যাব। সামনের দিন তার সঙ্গে ইন্ডাকটিভ এফেক্টও স্টার্ট করে ফেলবো, ঠিক আছে।